আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ওয়ান শট ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারের কিছু চ্যাপ্টারের পুরো ডিটেলসে এ টু জেড সব কিছু একবারে বলে দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আমরা তোমাদেরকে আরও বলে দিব যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসতে পারে, কোনগুলো আসলে পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো আমি সিকিউর জন্য পড়বো এবং কোনগুলো আমি এমসিকিউর জন্য পড়বো। প্রত্যেকটা জিনিস আমরা তোমাদেরকে বলে দিব। অ্যাট দ্য সেম টাইম আমরা তোমার সাথে থিওরিগুলো আলোচনা করে দিব যে আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা কোন থিওরির আন্ডারে করবো। প্রথমে আমরা থিওরি আলোচনা করব এবং তারপর ওই থিওরি বেসিসে যে সমস্ত প্রশ্ন বিগত বছরে আসছে বা এই বছরে আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখাবো আর কি। ঠিক আছে, তো আমরা আর কথা না বলে আমরা শুরু করি বিসমিল্লাহ। তো আজকে সবার শুরুতে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে আমাদের গুণগত রসায়ন। এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। হ্যাঁ, তো প্রশ্ন কয় জায়গা থেকে আসবে সেটা বোঝানোর জন্য আমরা আসলে কিছু টপিকে ভাগ করছি। প্রথম যে টপিকটা আমরা নাম দিছি সেটা হচ্ছে পরমাণু মডেল প্লাস হচ্ছে বর্ণালী। মানে পরমাণু মডেল আর হচ্ছে বর্ণালী এই দুটা মিলে হচ্ছে আপনার একটা সিকিউ হয় প্রতি বছরই আর কি। হ্যাঁ, মানে বর্ণালী আর পরমাণু মডেল এই দুটা মিলে সবসময় একটা সিকিউ থাকবে। তো আপনি এখান থেকে একটা সিকিউ পাবেন, এটা আপনি শিওর থাকেন। আচ্ছা, তো এখান থেকে আপনার কি কি পড়তে হবে? তো ফার্স্ট অফ অল আমরা আপনারা যখন ইন্টার পড়ছেন আপনি অবশ্যই প্রিপারেশন আপনার কমপ্লিট আলহামদুলিল্লাহ আশা করি, বা যতটুকু আপনি কমপ্লিট করছেন। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আপনার আইডিয়া থাকার কথা। ঠিক আছে, তো আপনি রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা পড়বেন, সীমাবদ্ধতা পড়বেন, বর্ণনা পড়বেন আসলে রাদারফোর্ডের পরমাণু মডেল কি কি। এটা হচ্ছে সোলার মডেল, তারপর হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করছে, বা হচ্ছে নিউক্লিয়ার মডেল। এই জিনিসগুলো আপনি এখানে পড়াশোনা করবেন। তারপরে সীমাবদ্ধতা, যে কোন কোন জিনিস আসলে এটা ঠিকমতো বলে নাই বা কোনটা কোনটা বলে নাই, এগুলো আপনি পড়বেন আর বর্ণনা পড়বেন। সিমিলারলি রাদারফোর্ডের আপনার একটা পরীক্ষা ছিল যেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যে আসলে যেই পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড মূলত আমাদের কেন্দ্রে যে নিউক্লিয়াসের চার্জটা আবিষ্কার করছিল ওই পরীক্ষাটা আপনি মাস্ট পড়বেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষাতে প্রায় সময় 2 নম্বরে আসে, বুঝতে পারছেন? তো আপনি এটা যেটা রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এটা একটু ডিটেলসে পড়বেন, মাস্ট। এটা 2 নম্বরের জন্য আসতে পারে এটা। আচ্ছা, তারপর হচ্ছে আপনার একটা প্রশ্ন যেটা সিকিউতে প্রায় সময় আগে আসতো, বাট এই সময়ের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। বাট তাও আপনি অবশ্যই দেখে যাবেন যে রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের তুলনা, মানে দুইটা মডেল পাশাপাশি দিয়ে আপনাকে বলবে যে কোন মডেলটা বেশি গ্রহণযোগ্য। ডেফিনেটলি বোরেরটা বেশি গ্রহণযোগ্য, কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলের যে কিছু সীমাবদ্ধতা ছিল তো বোর তার অনেকগুলাই আর কি রিকভার করে দিছে। তো এই জন্য আপনি দুইটা ডিটেলস পড়বেন, পরে আপনি তুলনা করে বলবেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সীমাবদ্ধতা কি, কোনটার অ্যাডভান্টেজ কি। তো এই দুইটা তুলনা করে কষ্ট করে একটু পড়বেন, ঠিক আছে? আচ্ছা, পরে আমাদেরকে সবচেয়ে বেশি ডিটেলসে পড়তে হবে মূলত বোরের পরমাণু মডেল। আমাদের যে বর্ণালীর যে কনসেপ্টটা আপনারা জানেন সেটা মূলত বোরের পরমাণু মডেল থেকে আর কি। তো বোরের পরমাণু মডেল আমাদের প্রথম সূত্র সেটা হচ্ছে কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস nh/2 পাই। এখানে কোন প্যারামিটার কোনটা হোপফুলি আপনারা জানেন, বাট কেউ যদি ভুলে যান আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের ভর আমরা জানি m ইকুয়ালস 9.11 ইন্টু 10⁻31 কেজি। তারপর এখানে ভি যেটা এটা হচ্ছে ইলেকট্রনের বেগ। এই যে মনে করেন এটা হচ্ছে একটা আমাদের একটা পরমাণু, তো ইলেকট্রনের যে কক্ষপথে থাকবে সেই কক্ষপথের বেগটা হচ্ছে ভি। আর আর হচ্ছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, যে মনে করেন ইলেকট্রনটা হচ্ছে এই জায়গায়, তাহলে যে এখান থেকে এটুকু যে দূরত্ব এটা হচ্ছে আমাদের সেই কক্ষপথের ব্যাসার্ধ আর। আচ্ছা, এখানে এন হচ্ছে কততম কক্ষপথ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। হোপফুলি আপনি এইচ এর মানটাও জানেন, তো আমি আপনাকে লিখে দিচ্ছি। এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, একক হচ্ছে জুল সেকেন্ড, অবশ্যই মনে রাখবেন। আর 2 পাইতে হচ্ছে কনস্ট্যান্ট, তো আপনি এটা ইউজ করে কণিক ভরবেগ বের করতে পারবেন। আচ্ছা, তারপর আমাদের একটা প্রশ্ন যে আপনার এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসে এবং কাজে লাগে আপনার। তো এনতম কক্ষপথের ব্যাসার্ধ আপনি বের করবেন, ফর্মুলা হচ্ছে n² h² ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার। যদিও আমরা প্রথমটা এটা ইউজ করি না, মোস্ট অফ দ্য কেস আমরা এই যেটা যেটা এটা ইউজ করি না। আপনি চাইলে শর্টকাট যেটা আছে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। এর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ 0.53 ইন্টু n² বাই জেড এত অ্যাংস্ট্রম। ওকে, 0.53 ইন্টু n² ডিভাইডেড বাই জেড এত অ্যাংস্ট্রম। বাট আমাকে মোস্ট অফ দ্য কেস আমাকে সেটা মিটারে কনভার্ট করতে হয়। এই জন্য 1 অ্যাংস্ট্রম সমান সমান কত মিটার এটা আমি আপনাকে লিখে দিচ্ছি, যে 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার। ওকে, তো ব্যাসার্ধের ক্ষেত্রে আপনি এটা মনে রাখবেন 0.53 ইন্টু n² ডিভাইডেড বাই জেড এত অ্যাংস্ট্রম। এই ফর্মুলাটাতে আপনি ব্যাসার্ধ বের করতে পারবেন। সিমিলারলি শক্তির ক্ষেত্রে বড় একটা ফর্মুলা দিচ্ছে, যেটা আপনি আসলে খুব একটা কাজ আপনার লাগবে না, লেখার জন্য লিখে দিছি। আপনি ইউজ করবেন হচ্ছে যে এটা, যে এনতম কক্ষপথের শক্তি মাইনাস, এখানে একটা মাইনাস আছে এটা ভুলে যাবেন না, -13.6 ইন্টু z² ডিভাইডেড বাই n² এত ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আর এখানেও সেম কথা, আমরা জানি শক্তির একক হচ্ছে জুল, বাট এটা দেওয়া আছে হচ্ছে ইলেকট্রন ভোল্টে। তা আপনি যেন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে পারেন সেজন্য আপনাকে সম্পর্কটা লিখে দিলাম, যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে, আর এখানে একটা কথা, এন তো আপনি বুঝতে পারতেছেন যে কততম কক্ষপথ, জেডটা আসলে হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। একটু জুম ইন করে দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, জেড হচ্ছে
পারমাণবিক সংখ্যা। আপনারা বইতে হয়তো বা জেডটা অনেকে নাও দেখে থাকতে পারেন, বাট এখানে জেডটা দেওয়ার কারণ হচ্ছে যদি হাইড্রোজেন থাকে তো হাইড্রোজেনের জেড তো হচ্ছে 1, তো সেক্ষেত্রে ওয়ানটা দেওয়া লাগে না আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওয়ানটা স্কিপ করতে পারে, বাট আপনি জেডটা অবশ্যই মনে রাখবেন, জেড অবশ্যই ইউজ করবেন, কারণ একটা বোর্ডে খুব সম্ভবত সিলেট বোর্ডে ওইখানে লিথিয়াম নিয়ে আপনাকে কাজ করতে বলছিল। তো লিথিয়ামের মনে করেন আমি সাপোজ লিথিয়াম নিলাম, তো লিথিয়ামের প্রোটন সংখ্যা তো 3, তো লিথিয়াম পরমাণু বললে তখন আপনাকে জেড বসাইতে হইতে হলো হচ্ছে 3। ঠিক আছে, তো যেটার জন্য দিয়ে দিচ্ছি যদি হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো পরমাণু আপনাকে দেয় আপনি এই ব্যাসার্ধ বের করতে পারবেন, হোপফুলি শক্তি বের করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তারপর আমাদের একটা জিনিস জানতে চাই যে এনতম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের বেগ, এটা আসলে কিছুই না, যে আমরা তো জানি কণিক ভরবেগের ফর্মুলা mv ইকুয়ালস nh/2 পাই। এখান থেকে আপনি ভিটাকে যদি বের করতে চান আপনি জাস্ট এই যে এম আর আর এদেরকে সোয়াইপ করে ডান পাশে নিয়ে চলে যান আর জাস্ট এই কোশ্চেনটা সলভ করেন, তাহলে v সমান সমান nh/2πmr। এই আর যেটা ব্যাসার্ধটা আপনি প্রথমে বের করে নেবেন, বের করে আপনি জাস্ট সিম্পলি এই কোশ্চেনে বসাই দিলে আপনি তার বেগটা পেয়ে যাবেন। তো আমরা জাস্ট এটাকে যে নতুন করে লিখছি v ইকুয়াল nh/2πmr। আর ব্যাসার্ধ আমি বের করবো হচ্ছে যে এই সমীকরণ যেটা আছে না, এটা ইউজ করে আমি ব্যাসার্ধ বের করে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি মূলত বেগটা পেয়ে যাব। ওকে, আর ডাটা আগের মতো সেম, এন হচ্ছে কততম কক্ষপথ, এস তো হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এম ইলেকট্রনের ভর, আর হচ্ছে ব্যাসার্ধ, এটা আপনি বের করবেন। তো আমি এখানে আপনাকে মেনশন করে দিছি যে আর আগে বের করে নিব। আর এটার পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে বলেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্টে আমি আপনাদেরকে পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, তারপরে এই ডি ব্রোগলির সমীকরণ, এটা মূলত হচ্ছে এমসিকিউর জন্য। হ্যাঁ, এই উপরে এই যেগুলো লিখে দিচ্ছি না, এগুলো মূলত বর্তমান সময় প্রেজেন্ট টাইমে এখান থেকে সিকিউ হয় না বললেই চলে। হ্যাঁ, এগুলো মূলত আপনি দেখবেন হচ্ছে এমসিকিউর জন্য, সিকিউর জন্য খুবই কম গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাকে দেখাইছি সিকিউর জন্য খুব কম গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট ডি ব্রোগলির সমীকরণ এটাও এমসিকিউর জন্য আসবে না, মানে সিকিউর জন্য আসবে না, এটা আপনি পড়বেন হচ্ছে এমসিকিউর জন্য। যে আপনাকে বলবে হচ্ছে যে একটা বস্তু দেওয়া থাকবে, বলবে তার ডি ব্রোগলির তরঙ্গ দৈর্ঘ্য কত, তো ল্যামডা ইকুয়ালস হচ্ছে h/p। এখানে এইচ আপনি জানেন যেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর পি হচ্ছে ভরবেগ। হ্যাঁ, পি হচ্ছে ভরবেগ, পি কে আপনি ভরবেগ আবার এমভি লিখতে পারেন। হ্যাঁ, এইটাকে আমরা আবার এরকম লিখতে পারি যে ল্যামডা ইকুয়ালস হচ্ছে এইচ ডিভাইডেড বাই এমভি, মানে ভরবেগকে আমরা এমভিতে লিখতে পারি। আপনার যখন যদি কখনো এমসিকিউতে আসে যেটা আসবে সেটা আপনি কাজে লাগাবেন। ওকে, তো এতক্ষণ যেগুলো আলোচনা করছি এগুলো থেকে এমসিকিউ আসার চান্সেসই বেশি, সিকিউ আসার চান্সেস খুবই কম আর কি। সিকিউ সেখান থেকে খুব একটা আসে না। এখান থেকে বেগ, তারপর হচ্ছে আপনার শক্তি, এগুলো আগে এক সময় আসতো, বাট এখন খুব একটা গুরুত্বপূর্ণ না। বর্ণালী, এটা 100% গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, 100% আসতে পারে। বলতে কি মানে বিগত বছর এত বেশি প্রশ্ন আসছে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে আসলে এত প্রশ্ন এখান থেকে কেন আসলো। আর আপনারা অবশ্যই টেস্ট পেপার সলভ করছেন, তো সেখান থেকে জানার কথা যে বর্ণালী আসলে একটা গুরুত্বপূর্ণ টপিক, ভাইটাল টপিক। আচ্ছা, তো বর্ণালী মূলত আপনি কখন দেখবেন? আপনি একমাত্র তখনই বর্ণালী দেখবেন যখন উপরের কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ ইলেকট্রন আসবে, একমাত্র তখনই আমরা বর্ণালী দেখি। এই বেসিকটুকু আপনার জানা থাকার কথা যে উপর থেকে যখন ইলেকট্রন নিচে আসে তখনই মূলত আমরা বর্ণালী দেখি। আর আপনাদেরকে প্রশ্নের মধ্যে যা যা জিজ্ঞেস করতে পারে, আপনাকে নির্গত বর্ণালীর তরঙ্গ সংখ্যা বের করতে বলতে পারে, কিংবা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারে, অথবা কম্পাঙ্ক বলতে পারে, অথবা শক্তি, বা হচ্ছে আপনার মাঝে মাঝে কালারটাও বলতে বলে। তো কালারটা বের করার জন্য কিন্তু আসলে আপনাকে একটা এই চার্ট মুখস্থ করতে হবে আর কি। মাঝে মাঝে বলে বর্ণ, তো এই প্যারামিটারগুলো আপনাকে বের করতে বলবে, তা আপনি করবেন কিভাবে? তো আমরা ফর্মুলাগুলো লিখে দিছি, আপনারা আশা করি এগুলোর সাথে পরিচিত আছেন, কারণ ইন্টারে ওঠার পরপরই এগুলো আপনাদেরকে প্রথমে পড়ানো হয় আর কি। আচ্ছা, তো প্রথমে ইকুয়েশন 1/λ ইকুয়ালস RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু হচ্ছে জেড স্কোয়ার। এখানে কোনটা কি আপনার পরিচয় আমি করে দিচ্ছি, যদি আপনার পরিচয় থাকার কথা, বাট আমি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। n1 হচ্ছে নিম্ন কক্ষপথ, মানে এক ছোট, এক যেহেতু ছোট, দুই থেকে মনে রাখবেন n1 হচ্ছে নিম্ন কক্ষপথ আর n2 হচ্ছে উচ্চ কক্ষপথ। আর RH যেটা, এটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট। এটার মান আমরা সেন্টিমিটার এককে নিছি। হ্যাঁ, যদি সেন্টিমিটার এককে নেই, খুব সুন্দর একটা মান, 10, 9, 6, 7, 8, মানে 109,678 পার সেন্টিমিটার। তো সেন্টিমিটারে যদি আমি কাজ করি, এখানে যে রেজাল্টগুলো আসবে সবগুলো সেন্টিমিটারে আসবে, পরে হয়তো সেটাকে আমাকে মিটারে কনভার্ট করা লাগতে পারে, ঠিক আছে। আর অনেকে করে কি এখানে জেডটাকে স্কিপ করে, যদি হাইড্রোজেন থাকে তাহলে আপনি জেডকে স্কিপ করতে পারেন, কারণ জেডের ভ্যালু তখন হচ্ছে 1। বাট হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো পরমাণু থাকে আপনি জেডটাকে স্কিপ করতে পারবেন না, তো এটা একটু সতর্ক থাকবেন। আচ্ছা, এখানে একটা কথা যে 1/λ যেটা, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ, মানে তরঙ্গ দৈর্ঘ্য আর কি, ঠিক আছে। 1/λ যেটা আছে না, এই পুরোটাকে একবারে বলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো প্রশ্ন যদি আপনাকে তরঙ্গ সংখ্যা বের করতে বলে, আপনি তরঙ্গ সংখ্যা বের করবেন। আর যদি বলা যায় না তরঙ্গ দৈর্ঘ্য, তখন আপনি এটাকে ইনভার্স করলে, আপনার ইনভার্স করলে 1/λ থেকে আপনি মূলত ল্যামডা পেয়ে যাবেন আর কি। তো এটা ক্যালকুলেশন আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা, তো মাঝে মাঝে আমাদেরকে কম্পাঙ্ক বের করতে বলে। হ্যাঁ, কখনো কখনো আমাদেরকে কম্পাঙ্ক বের করতে বলে। তো যদি কখনো কম্পাঙ্ক বের করতে বলে,
আমরা 19 হয়তো বা পড়ছিলাম ভি ইকুয়ালস এফ ল্যামডা, ভি ইকুয়ালস এফ ল্যামডা। তো আলোর বেগকে আসলে সি দিয়ে প্রকাশ করা হয়, তো দ্যাটস ওয়াই সি ইকুয়ালস হচ্ছে এফ ল্যামডা। তো এখান থেকে আপনি চাইলে খুব ইজিলি কম্পাঙ্ক বের করতে পারেন, এফ ইকুয়ালস হচ্ছে সি বাই ল্যামডা, ঠিক আছে। তো আপনি এইভাবে ইউজ করে বের করে ফেলতে পারেন আর কি। তো সমীকরণ হচ্ছে সি ইকুয়ালস হচ্ছে এফ ল্যামডা। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনাকে জানতে পারে যে আমাদের এই যে বর্ণালীটা বের হবে, এই বর্ণালীর শক্তি কতটুকু হবে, মানে যে কালারটা এখান থেকে বের হবে, যে মনে করো যে যেখান থেকে যে বর্ণটা বের হলো, রংটা বের হলো, এটা শক্তি কত। তো প্লাঙ্কের সমীকরণ অনুযায়ী ই সমান সমান হচ্ছে এইচ এফ, মানে প্লাঙ্কের ধ্রুবক ইনটু হচ্ছে ফ্রিকোয়েন্সি এইচ এফ। আবার এফ কে আপনি মাত্রই দেখলেন যে এখানে মডিফাই করে লেখা যায় সি বাই ল্যামডা। এই এফ কে আমরা মডিফাই করে লিখতে পারি হচ্ছে সি বাই ল্যামডা। তো আমরা লিখলাম হচ্ছে এইচ সি ডিভাইড বাই হচ্ছে এখানে এফ লিখছি, মিস্টেকেনলি এফ লিখছি, এটা এইচ সি বাই ল্যামডা হবে। এফ কে মডিফাই করে এটা হবে হচ্ছে এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, তো আপনাকে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে প্রথমটা ইউজ করবেন, আর যদি হচ্ছে আপনার কম্পাঙ্ক এই তরঙ্গদৈর্ঘ্য দেওয়া থাকে তখন আপনি নিচেটা ইউজ করবেন, বা হচ্ছে এইচ সি বাই ল্যামডা। অথবা কখনো কখনো আপনার এই নির্গত বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য না দিয়ে দুটো শক্তি স্তরের পার্থক্য দিয়ে দেয়। যেমন এটা কই থেকে আসছে, এই এন টু থেকে আসছে না, আপনাকে এন টু শক্তি দিলাম মনে করেন হচ্ছে ই টু, আর এন ওয়ান যেটা এটা শক্তি দিলাম হচ্ছে মনে করেন হচ্ছে ই ওয়ান, দিলাম হচ্ছে ই ওয়ান। তো নির্গত বর্ণালীর শক্তি এভাবে বের করা যায়, এই ই টু মাইনাস ই ওয়ান করে, মানে এই দুটো কক্ষপথের শক্তির পার্থক্য যদি আপনি বিয়োগ মানে পার্থক্য যদি বের করেন আপনি ওইভাবে করতে পারেন। তো কখনো কখনো আমরা এভাবে করি যে নির্গত বর্ণালীর শক্তি ডেল ই সমান সমান হচ্ছে ই আপার মাইনাস হচ্ছে ই লোয়ার। যদি কখনো অরবিটালের শক্তি দেওয়া থাকে তখন মূলত আমরা এটা ইউজ করি, বাট সিকিউতে আশা করতে সেটা দিবে না, আপনাকে এটা দিয়ে করা লাগতে পারে আর কি। ওকে, আপনি তরঙ্গদৈর্ঘ্য বের করবেন, বের করে পরবর্তীতে আপনার কাছে শক্তি জানতে চাইতে পারে, তারপর হচ্ছে আপনাকে বর্ণ বা কালার জানতে চাইতে পারে। হ্যাঁ, ওগুলো জানার পর আপনাকে যদি কালার জানতে চায় তাহলে আপনাকে কিন্তু এগুলো ন্যানোমিটার এককে মুখস্থ করতে হবে, ন্যানোমিটার এককে। আর আমরা জানি আমাদের দৃশ্যমান রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এই রেঞ্জটা হচ্ছে মানুষের দৃশ্যমান, এর বাইরে কোনো কিছু মানুষ আসলে দেখতে পারে না, ঠিক আছে। এর বাইরে কোনো কিছু মানুষ দেখতে পারে না। তো আমাদের দৃশ্যমান কালার হচ্ছে 7টা। বেনিয়া সহ কলা, শুনে থাকছেন এটা, বেনিয়া সহ কলা। তো আমি এখানে লিখে দিচ্ছি কোনটার ইয়া কত, আপনি একটু দেখে নেবেন কষ্ট করে। তো আমি আপনাকে জাস্ট রিকল করে দিতেছি। বেগুনি হলে 380 থেকে 425 ন্যানোমিটার, নীলের জন্য 425 থেকে 450 ন্যানোমিটার, আসমানের জন্য 450 থেকে 500 ন্যানোমিটার, সবুজের জন্য 500 থেকে 575। মানে আমি করতাম কি, এইভাবে মনে রাখতাম যে সবুজটা হচ্ছে মিডল পয়েন্ট, মানে সবুজ হচ্ছে 500, আর বাকি তিনটাকে মোটামুটি গেস করে একবার দুইবার পড়লে আমার অটোমেটিক মনে থাকতো আর কি। তো সবুজ হচ্ছে 500 থেকে 575, আর হলুদটা হচ্ছে সবচাইতে কম, মাত্র 10। দেখেন 575 থেকে 585, মাত্র 10 থাকতো আর কি এই হলুদের মাঝখানে। আচ্ছা, তারপর হচ্ছে কমলা হচ্ছে 585 থেকে 647, আর লাস্টে লাল হচ্ছে 647 থেকে 780। তো আমি এভাবে মনে রাখতাম আর কি। তো আপনাকে যদি কখনো বর্ণ বের করতে বলে, এই যে ল্যামডা আপনি এখানে বের করবেন, এই ল্যামডাকে আপনি করবেন কি ন্যানোমিটারে কনভার্ট করবেন যে কোনো ওয়েতে। আশা করি আপনার সেই দক্ষতাটা এতদিনে ডেভেলপড হয়ে গেছে। আপনি ন্যানোমিটারে কনভার্ট করে পরে জাস্ট তুলনা করে বলে দিবেন যে আসলে কালারটা কিরকম হবে। ওকে, আচ্ছা, তো আশা করতেছি আমাদের বর্ণালী নিয়ে মোটামুটি আপনার আইডিয়া ক্লিয়ার। আচ্ছা, তো বর্ণালীর আরো কিছু জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে বর্ণালী সিরিজ। আপনারা পড়ছেন ইতিমধ্যে আশা করি যে আমাদের টোটাল 6টা সিরিজ আছে, বাট 5টা নিয়ে আমরা পড়াশোনা করি, যে লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্রাকেট, লাস্টে হচ্ছে ফুন্ড। এই 5টা ছাড়া একটা আছে হচ্ছে হামফ্রিস, ওইটা নিয়ে আমরা আলোচনা আপাতত করতেছি না, ওইটা আমাদের লাগবে না। এদেরকে সিরিয়ালে মুখস্থ রাখতে হবে যে লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড। সিরিয়াল কেন রাখবেন, লাইম্যান হলে হচ্ছে এন ওয়ান মানে নিম্ন কক্ষপথ, এন ওয়ান তো আমরা জানি এটা হচ্ছে নিম্ন কক্ষপথ, নিম্ন কক্ষপথ এগুলো ফিক্সড কিন্তু, হ্যাঁ নিম্ন কক্ষপথ এটা হচ্ছে ফিক্সড। লাইম্যান হলো 1, বামা হলো 2, প্যাস্টেন হলো 3, ব্র্যাকেট হলো 4, ফুন্ড হলো হচ্ছে 5, এগুলো ফিক্সড। আর এন টুর মান আপনার এই একের চাইতে বেশি যে কোনো কিছু হইতে পারে, যেমন লাইম্যানের জন্য একের চাইতে বড় কি হইতে পারে 2, 3, 4 এরকম হয়, যে কোনো কিছু হইতে পারে। বা যদি বামার হয়, বামার তো হচ্ছে আপনার নিম্ন কক্ষপথ হচ্ছে 2, তাহলে উচ্চ কক্ষপথ কি হবে, অবশ্যই 2 এর বেশি হবে, মানে 3, 4, 5 এভাবে। আবার ফুন্ডের ক্ষেত্রে দেখেন, ফুন্ডের নিম্ন কক্ষপথ কত, 5, নিম্ন কক্ষপথ হচ্ছে 5, তাহলে আপনার উচ্চ কক্ষপথ কত হবে, 5-এর বেশি যে কোনো কিছু, মানে 6, 7, 8 এভাবে বাড়তে থাকবে আর কি। আচ্ছা, তো যেটা আপনাকে বলতেছিলাম, এখানে বামারটা গুরুত্বপূর্ণ। একমাত্র বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান, একমাত্র বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান। আর লাইম্যান যেটা, এটা হচ্ছে আপনার ইউভি রেঞ্জে, আর বাকি যে তিনটা এগুলো হচ্ছে আপনার আইআর বা হচ্ছে ইনফ্রারেড রেঞ্জে, ঠিক আছে। তো কখন কখন আপনাকে বিভিন্ন সিরিজ থেকে প্রশ্ন করতে পারে, বলতে পারে যে বামার সিরিজের তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলতে পারে, বা যে কোনো কিছু আর কি। তো সিরিজগুলো সম্পর্কে আশা করি আপনার একটু আইডিয়া আছে। তারপর দেখেন, তারপর হচ্ছে একটা টার্ম লাইন সংখ্যা, যে কখনো কখনো সিরিজের সাথে আপনাকে লাইন সংখ্যার একটা ব্যাপার স্যাপার এই পরীক্ষাতে আপনাকে দিয়ে দেয়। লাইন সংখ্যা জিনিসটা আসলে কি, লাইন সংখ্যা দিয়ে মূলত আমাদের এন টু বের করতে সুবিধা হয়, মূলত এন টু বের করতে সুবিধা হয় কিভাবে,
মনে করেন সাপোজ আপনাকে একটা প্রশ্ন করলাম যে বামা সিরিজের তৃতীয় লাইন, সাপোজ আপনাকে বললাম যে বামা সিরিজের তৃতীয় লাইন। এখন যদি আপনাকে বামা সিরিজের তৃতীয় লাইন বলে, তো যেহেতু আপনাকে বামার বলছি, তাহলে এটা মোটামুটি কনফার্ম এর মান হচ্ছে 2, এটা নিয়ে আপনার কোনো ডাউট নাই। বাট N2টা কিন্তু আপনি জানেন না, N2টা আপনি জানেন না। তো N2 বের করার সিস্টেম হচ্ছে সিরিজ নাম্বার সংক্ষেপে লিখতেছি, প্লাস হচ্ছে আপনার লাইন নাম্বার, সিরিজ নাম্বার প্লাস হচ্ছে লাইন নাম্বার NO। আচ্ছা, তো আমাদের সিরিজ নাম্বার কত? যেহেতু বামার বলছে তার মানে সিরিজ হচ্ছে 2। আর কত নাম্বার লাইন আপনাকে বলছি? তৃতীয় লাইন, তার মানে লাইন নাম্বার হচ্ছে আমাদের 3। তাহলে 2 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 5। তো এইভাবে যদি কখনো আপনাকে লাইন নিয়ে কথা বলে, যে লাইনের ব্যাপার স্যাপার, ওই লাইনের ব্যাপার স্যাপার দিয়ে মূলত আমরা N2 বের করি। ঠিক আছে? আচ্ছা, তো হোপফুলি আপনি এটা পারবেন। তারপর দেখেন, এটা এক্সট্রা, এটা আপনাকে এমসিকিউতে করতে পারে। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এমসিকিউতে করে। আর গত বছর সিকিউতে আসছিল, তো এটা শিখে রাখেন। এমসিকিউতেও আর সিকিউতেও এটা গুরুত্বপূর্ণ, মানে দুইটার জন্যই ভালোই গুরুত্বপূর্ণ। আপনাকে দেখেন যে বলছে যে এক্স সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এখানে এক্স সিরিজ বলতে আমরা ওই যে 5টা সিরিজ আপনাকে মাত্র দেখালাম, লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, এগুলো যে কোনো একটা সিরিজ আপনাকে বলবে এবং বলবে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত। খুবই সিম্পল, আপনাকে যদি এই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে আপনি যে 1/λ ম্যাক্স, ল্যামডা ম্যাক্স হবে, আপনি জাস্ট এখানে এনোর সাথে 1 যোগ করে দিবেন। এনোর সাথে আপনি জাস্ট 1 যোগ করে দিবেন। হ্যাঁ, ব্যাপারটা কিরকম আমি আপনাকে জাস্ট বুঝিয়ে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে এক্স সিরিজ না বলে বললাম হচ্ছে, মনে করেন হচ্ছে প্যাস্টেন বললাম, আপনাকে বললাম প্যাস্টেন সিরিজ, কথার কথা আপনাকে বললাম হচ্ছে প্যাস্টেন সিরিজ। এখন আপনি কিন্তু অলরেডি জানেন যে আসলে প্যাস্টেন সিরিজ কয় নাম্বারে? প্যাস্টেন সিরিজ কিন্তু হচ্ছে আমাদের 3 নাম্বারে। তার মানে আমাদের N1 হচ্ছে 3, N1 হচ্ছে 3, কারণ আপনি গুলো দেখেন লাইম্যান, বামার, প্যাস্টেন, প্যাস্টেন হচ্ছে আমাদের 3, তাহলে N1 হচ্ছে 3। তাহলে এই সমীকরণ অনুযায়ী এমন হওয়া উচিত না যে 1/λ ম্যাক্সিমাম ইকুয়ালস হচ্ছে RH ইন্টু 1/3 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/N1 প্লাস 1 মানে 4, মানে হচ্ছে 1/4 স্কোয়ার। তাহলে আমাকে তো লাগবে ল্যামডা ম্যাক্স, তাই না? আমি মনে রাখার জন্য মূলত আপনাকে সমীকরণটা এভাবে দিছি, বাট আপনাকে বলছি আমি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে ল্যামডা ম্যাক্স বের করবেন। তাহলে আপনি ইনভার্স করে দেন, ল্যামডা ম্যাক্স ইকুয়ালস, আর এদের মধ্যে লসাগু হবে। হ্যাঁ, লসাগুটা আমি উল্টা লিখতেছি, লসাগুটা আসলে কত হবে? আচ্ছা, লসাগু করে পরে আমি এদেরকে উল্টাই দিব আর কি। ওকে, তাহলে এখানে রাখতেছি হচ্ছে 1/λ ম্যাক্স ইকুয়ালস RH, এখানে 9 আর ওদিকে হচ্ছে 16, তাই না? এটাকে আমি মুছে দিই, কারণ হোপফুলি আপনি বুঝে গেছেন। এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9, আর আমাদের 4 স্কোয়ার মানে হচ্ছে মূলত 16। তো আমার মনে হয় না এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে। হ্যাঁ, 48 কি যাবে? 4 নং 36, 6 নং 54, আচ্ছা হবে না আর কি। তো আপনি পরে এই দুটো লসাগু করবেন, এই দুটার লসাগু করবেন, লসাগু করে যেটা আসবে পরে আপনি সেটাকে ইনভার্স করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো মূলত এভাবে আপনি এই ল্যামডা ম্যাক্স বের করতে পারেন আর কি। এখন হচ্ছে উল্টা কাহিনী, যদি আপনাকে বলো যে এক্স সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আর কি, তো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে খুবই সিম্পল, আপনি জাস্ট লিখবেন 1/λ মিনিমাম ইকুয়ালস হচ্ছে RH ডিভাইডেড বাই N1 স্কোয়ার, RH ডিভাইডেড বাই N1 স্কোয়ার, মানে এখানে আর যে N2 যে গ্যাঞ্জামটা সেটা মূলত নাই আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সর্বনিম্ন তরঙ্গ যদি বলে 1/λ মিনিমাম ইকুয়ালস RH ডিভাইড বাই N1 স্কোয়ার, বাট আমার কিন্তু এভাবে লিখছি আপনার জাস্ট বোঝানোর জন্য। বাট আপনাকে ল্যামডা মিনিমাম বের করতে বললে আপনি এটাকে ইনভার্স করে দিবেন, মানে আপনার জাস্ট এটাকে উল্টায় দিবেন। আর আরেকটা কথা যেটা আপনাকে আমি বলি নাই, এখানে ওভাররাইড করে রাখছি, যে যদি আপনি ল্যামডা ম্যাক্সিমাম পান, সেখান থেকে আপনি পাবেন হচ্ছে এফ মিনিমাম। কারণ ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ যদি হয় ম্যাক্সিমাম, সেক্ষেত্রে কম্পাঙ্ক হবে মিনিমাম। কেন মিনিমাম হবে? আপনি এই ইকুয়েশন একটু খেয়াল করেন, এফ সমান সমান হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে এই এফ আর ল্যামডা পরস্পরের ব্যস্তানুপাতিক। তো ল্যামডা যদি হয় ম্যাক্সিমাম, এফ কি হবে? মিনিমাম, মানে একটা একটা ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি এখানে ল্যামডা ম্যাক্সিমাম পাই, এফ পাবো মিনিমাম, আর এখানে যদি আমি ল্যামডা পাই মিনিমাম, এফ পাবো হচ্ছে ম্যাক্সিমাম। তো ভ্যালু বের করে যদি এই টাইপের প্রশ্ন আসে, আমি এখানে ক্যালকুলেশন করতে পারবো। তো এটা সিকিউতে আসছিল গত বছর খুব সম্ভবত রাজশাহী বোর্ডে, এই জন্য আপনাকে এটা আলোচনা করে দিলাম। তো অবশ্যই সতর্ক থাকবেন, আপনাকে কি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলছে, নাকি সর্বোচ্চ কম্পাঙ্ক বলছে, নাকি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলছে, মানে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বেন। সবসময় সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলবে এমনটা নাও হইতে পারে, আপনাকে বলতে পারে যে সর্বোচ্চ কম্পাঙ্ক, বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, বা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, এই তিনটার যে কোনো একটা আপনাকে বলতে পারে, একটু সতর্ক থাকবেন। আচ্ছা, সামনে যাই আমরা, সামনে যাই। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের জন্য আমরা কিছু প্রশ্ন রাখছি, তো আমরা চলেন কিছু প্রশ্ন দেখি, প্রশ্ন দেখতে থাকি আমরা।
আচ্ছা, তো প্রশ্ন আমরা একটু জুম ইন করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। মানে যে টপিকগুলো আপনাকে পড়াইছি, আপনাকে আমরা মাত্র যেগুলো আলোচনা করছি, প্রথমত হচ্ছে আমরা আলোচনা করছি হচ্ছে পরমাণু মডেল, আমরা আলোচনা করছি হচ্ছে বিভিন্ন মডেল আলোচনা করছি, আর মূলত আমরা আলোচনা করছি হচ্ছে বর্ণালী। মানে এই যে এত কিছু যা ছিল, ওই বর্ণালী সিরিজ টিরিজ, তারপর হচ্ছে বর্ণালীর কালার টালার সবগুলো আমরা বর্ণালী আলোচনা করছি। আর মডেলের মধ্যে ওই যে আপনার বোরের পরমাণু মডেলের বেগ, কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি, এগুলো আর কি আমরা মডেলে আলোচনা করছি। তো এই দুইটা থেকে একটা সিকিউ থাকবে। হ্যাঁ, কেমন প্রশ্ন আসছে আপনাকে একটু দেখাই, চলে না সলভ কীভাবে করবেন সেটা আমি আপনাকে বলে দিতেছি। আচ্ছা, প্রথম প্রশ্ন, আর আপনারা একটু খেয়াল করেন যে এই জায়গাটাতে খেয়াল করেন। হ্যাঁ, এই যে আমাদের যে ছবিটা দেখতেছেন না, এই যে আমি আপনাকে একটু ভালো মতো ওভাররাইট করে দিই, আপনি এই জায়গাতে খেয়াল করবেন, এখানে দেখেন রেফারেন্স দেওয়া আছে। হ্যাঁ, যেটা আসলে গত বছর মানে কোন বছর আসছে এবং কত সালে আসছে, মানে সরি আর কি, মানে কোন বছর আসছে এবং কোন বোর্ডে আসছে, এই দুটো একটু আপনি জাস্ট এই রেফারেন্স একটু দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমার বোর্ডে এই ধরনের প্রশ্ন আসতে পারে আর কি। যদিও সবগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বোর্ডে আসছে আপনি সেগুলো একটু বেশি প্রায়োরিটি দিয়ে করবেন, কারণ বোর্ডের প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড হয় আর কি। এটা আসলে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন না, তো তো একটু বোঝা যায় আর কি, গেস করা যায় যে প্রশ্ন কোন জায়গা থেকে হবে। আচ্ছা, তো আমরা ক আর খতে যাচ্ছি না, ক আর খতে আপনি একটু কষ্ট করে যদি সময় পান অবশ্যই কখনো দেখে নেবেন। যেমন এখানে যে গ্লোবাল লবণ, এটা সবগুলো বই থেকে দিছে আর কি। হ্যাঁ, তো আমি সময় শর্ট করার জন্য দ্রুত বলে যাচ্ছি আর কি। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসেব করে ডি শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। এটা মূলত দিচ্ছে হচ্ছে আপনাকে কোয়ান্টাম সংখ্যা থেকে, যেটা আমরা সামনে আলোচনা করব। তো প্রথমটা আমি আপনাকে বলতেছি না, 4 নম্বরটা আপনাকে আমি বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো উদ্দীপকের ইলেকট্রনটির ধাবান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কি রূপ হবে? যেমন দেখেন, ওই যে আমি আপনাকে বলছিলাম, আপনার কাছে কালারটা পর্যন্ত জানতে চাইছি যে আসলে বর্ণটা কেমন হবে। এখানে ইলেকট্রন কত নম্বর কক্ষপথ থেকে কত নম্বর কক্ষপথে আসছে, এ বি সি ডি ই, মানে 5 থেকে আসছে হচ্ছে আপনার, যদি আমি ভুল না করি 2 আসছে, কারণ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা আসছে 2 নম্বরে আসছে, সরি 1 2 3 4 5, হ্যাঁ 2 নম্বরে আসছে। তাহলে আমাদের N1 নিম্ন কক্ষপথ, এটা হচ্ছে 2, আর N2 উচ্চ কক্ষপথ, যেটা হচ্ছে আমাদের 5। তো আমি আপনাকে যেই ফর্মুলাটা দেখাইছি, ওই যে এখানে একটু জুম আউট করে দিই, একটু জাস্ট আপনাকে রিকল করে, স্লাইড রিকল, যে আমরা আপনাকে যে এটাতে দেখাইছিলাম যে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসলে আপনি প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বের করলেন, পরে সেই তরঙ্গ দৈর্ঘ্য থেকে আপনি জাস্ট সিম্পলি তার শক্তিটা বের করলেন। আচ্ছা না, শক্তি তো বের করে লাগতে হবে না, আমার সাথে বর্ণ চাইছে আর কি। আচ্ছা সরি, তো আপনি জাস্ট প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য বের করলেন, এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আপনি ন্যানোমিটারে কনভার্ট করলেন। ন্যানোমিটারে কনভার্ট করার পরে আপনি করবেন কি, এই ছকটা মিলাবেন যে এটার কোনটার সাথে ম্যাচ করে। যদি ম্যাচ করে এই রেঞ্জের মধ্যে থাকে, মানে 380 থেকে 780 মাঝখানে থাকে, যদি আপনার রেঞ্জটা এমন হয় যে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, তাহলে আপনার দৃশ্যমান হবে। আর যদি এর বাইরে হয়, কম হয় বা বেশি হয়, তাহলে আপনি দেখতে পারবেন না, মানে সেটা আমাদের দৃশ্যমান রেঞ্জের মধ্যে না। ওকে, আচ্ছা, তো প্রথম প্রশ্নটা এমন ছিল। আর এটা যেটা কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা সামনে যে কোয়ান্টাম সংখ্যার টপিক রাখছি সেখানে আলোচনা করতেছি, চিন্তা কোনো কারণ নেই। আমাদের 2 নম্বর যেটা আপনাদের চুজ করছি, এটা মাদ্রাসা বোর্ড 23 সালে আসছে আর কি। তো এখানে দুটো উদ্দীপক আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আর কি, আর এটা হচ্ছে বোরের পরমাণু মডেল। আচ্ছা, বলছে আপনাকে 1 নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত মডেলটির বর্ণনা করো। তা আপনি বুঝতে পারতেছেন যে আপনাকে আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা জানতে চাইছে এখানে। তো আমি আপনাকে প্রথমে যে বলছিলাম ব্যাখ্যা পড়বেন, ওই ব্যাখ্যা পরে আপনি এই ট্রান্সলেটটা খুব ইজিলি করতে পারবেন। আর আশা করতেছি আপনারা নিজস্ব নোট বা হচ্ছে আপনার সংগ্রহশালা আছে, যেখান থেকে আপনি ব্যাখ্যাগুলো খুব সুন্দর মতো গুছিয়ে নিতে পারবেন আর কি। আচ্ছা, তো আপনি এটা করে নেবেন। তারপর আপনাকে বলছে 2 নং উদ্দীপকের এ ও বি এর মধ্যে কোন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে। আচ্ছা, এই দুইটার মধ্যে আপনি করবেন কি, প্রথমে এ বর্ণালী আপনাকে দিয়েছে, বি বর্ণালী আপনাকে দিয়েছে, তাহলে এ হচ্ছে কত নম্বর কত কক্ষপথে আসছে, 1 2 3, সরি এটা হচ্ছে বি আর কি। হ্যাঁ, বি যেটা আপনার, আমাদের বি যেটা, আচ্ছা আমি এখানে লিখতে পারতেছি না কেন, সরি, এটা মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, বি যেটা সেটা আসছে হচ্ছে আপনার 3 থেকে 2-এ, আমাদের বি যেটা এটা আসছে 3 থেকে 2-এ। আর এ যেটা, এটা আসছে কই থেকে, এটা আসছে খুব সম্ভবত 4 থেকে 2-এ। হ্যাঁ, এটা আসছে হচ্ছে 4 থেকে 2-এ। তো আপনাকে N1 N2 দেওয়া আছে, কম যেটা সেটা হচ্ছে N1, বেশি যেটা সেটা হচ্ছে N2। তো আপনি এই দুটো থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করবেন, বের করে আপনি দেখবেন যে আসলে কোনটা দীর্ঘতম বা লংগেস্ট হয়। ওকে, এখান থেকে প্রশ্নগুলো মূলত এরূপ টাইপের খুব ইজি ইজি প্রশ্ন হয় আর কি, খুব বেশি কঠিন করে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা এখানে যাই। এখানেও দেখেন সেম উদ্দীপক, এই সেম এরকম উদ্দীপক আপনাকে দিয়ে দিছে, আপনাকে বলছে বি শক্তি স্তরে ইলেকট্রনের আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। কথা বুঝতে পারতেছেন? মানে বি শক্তি স্তরে ইলেকট্রন আপতন করবে, মানে ইলেকট্রন উপর থেকে বিতে আসবে,
বাট আপনাকে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য জানতে চাইছি। একটু আগে যে আমরা আপনাকে একটা কনসেপ্ট দেখাইছিলাম যে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বের করার যে কনসেপ্টটা, এটা মূলত ওরকম আর কি। আচ্ছা, বি শক্তি স্তরটা কত নাম্বার দেখেন তো? বি শক্তি স্তর কি 2 নম্বর না? এ হচ্ছে 1, বি হচ্ছে কয় নাম্বার? 2 নাম্বার। মানে উদ্দীপক দেখে আমরা তাই বুঝতেছি। তাহলে বি হচ্ছে আমাদের 2, দ্যাট মিনস এন মান হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের কি হইতে হবে? তরঙ্গদৈর্ঘ্যটা দীর্ঘতম হইতে হবে, ম্যাক্সিমাম হইতে হবে। তো আপনাকে আপনার মনে থাকার কথা, আমি আপনাকে আলোচনা করছিলাম, দীর্ঘতম হইতে হইলে এন টুটা হবে হচ্ছে n1 প্লাস 1, দ্যাট মিনস এটা হবে হচ্ছে 2 প্লাস 1 মানে হচ্ছে মূলত হচ্ছে 3। আপনি যেখানে আপনাকে n1 দেওয়া আছে, n2 দেওয়া আছে, আপনি জাস্ট খুব সিম্পলি তরঙ্গদৈর্ঘ্যটা বের করবেন। ঠিক আছে? আচ্ছা, পরে আপনাকে বলছে এই হচ্ছে শক্তির পার্থক্য হচ্ছে এত। এখন এইটা কি দৃশ্যমান হবে কিনা, এই যে শক্তিটা, এই শক্তি থেকে আপনি করবেন কি তরঙ্গদৈর্ঘ্য বের করবেন। কিভাবে বের করবেন? আপনি জানেন ই সমান সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই ল্যামডা। এখানে আপনাকে শক্তি দেওয়া আছে, এইচ ভ্যালু আপনি জানেন, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ। সেখান থেকে আপনি ল্যামডা বের করলেন, ল্যামডা বের করে আপনি জাস্ট টেস্ট করলেন আসলে এটা দৃশ্যমান কিনা। যদি আপনার ওই রেঞ্জের মধ্যে থাকে 380 থেকে 780 ন্যানোমিটার, তাহলে দৃশ্যমান। আর যদি রেঞ্জের মধ্যে না থাকে তাহলে দৃশ্যমান না। ওকে, তো মোটামুটি প্রথম 3টাতে আপনার আইডিয়া হয়ে যাবে, আর বাকিগুলো রাখছি জাস্ট আপনাকে একটু মানে খুব দ্রুত একটা রিকল দেওয়ার জন্য আর কি। আচ্ছা দেখেন কি বলছে আপনাকে, এটা আমরা খুব দ্রুত করবো এখন। উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য বের করো। ওই যে এখানেও সেম কাহিনী, উপর থেকে নিচে আসছে, কত তরঙ্গদৈর্ঘ্য হবে সেটা আপনি বের করবেন। আচ্ছা, এল এবং এম এর মান ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এটা হচ্ছে একটা টপিক বা কনসেপ্ট, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এটা আমরা সামনে রাখছি, তো এই জন্য এটা আলোচনা এখানে করতেছি না, এটা আমরা সামনে আলোচনা করতেছি। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাতে আসেন, এখানেও সেম কথা, উদ্দীপকের শেষ অরবিটালের মানে ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বের করতে বলছে। তো কোয়ান্টাম সংখ্যার আলোচনা আমরা সামনে করতেছি, তো দ্যাটস ওয়াই এটা এখানে আলোচনা করতেছি না। আমরা 4 নম্বরটা পড়ি। উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরের ফলে বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য নির্ণয় করো। এখানে দেখেন দুইটা দেওয়া আছে, একটা আসছে হচ্ছে এন থেকে এল এ, একটা আসছে হচ্ছে এম থেকে এল এ। হ্যাঁ, মানে একটা এন থেকে আসছে, একটা আসছে হচ্ছে এম থেকে। তো আপনি তরঙ্গদৈর্ঘ্য বের করবেন, বের করে আপনি পার্থক্য দেখা দিবেন। সেম প্রশ্ন দেখেন ঘুরে ফিরে অন্যভাবে আসছে আর কি। উপরে যেটা ওগুলো আসছে 23 সালে, মানে একটু মানে ঠিক এটার মতো একটা প্রশ্ন আপনি দেখছেন, ওগুলো আসলে 2023 সালে, আর এটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে। মানে প্রশ্নের প্যাটার্ন সেম থাকবে, জাস্ট ডাটাগুলো আপনাকে চেঞ্জ করে দিবে আর কি। আচ্ছা, এনিওয়ে এটার উদ্দীপক সেম, আপনাকে বলছে উদ্দীপকের বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। তারপরে প্রশ্নটা দেখেন, এটা কুমিল্লা বোর্ডে, আশা করতেছি আপনি পারবেন, আমরি কিছু না। এই যে কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে আসছে এটা হিসাব করে আপনি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবেন। আচ্ছা, এই শেলে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, কোয়ান্টাম সংখ্যার আলোকে ব্যাখ্যা করো। এটা আলোচনা আমরা যে সামনে কোয়ান্টাম সংখ্যা পড়াবো সেখানে আলোচনা করব, বাট গ নাম্বারটা আশা করতেছি আপনি পারবেন। ওকে, তারপরে লাস্ট দুইটা, এই দুইটাও সেম, আপনি জাস্ট উদ্দীপকটা একটু পড়ে দেখেন। আপনাকে বলছে যে সি থেকে বিতে আসলে বিকিরিত শক্তির পরিমাণ, এখানে তরঙ্গ দৈর্ঘ্য চাই নাই, এখানে যেছে শক্তি। হোপফুলি আপনাকে আমি সমীকরণ দেখাইছি, আপনি সেখান থেকে শক্তিটা বের করতে পারবেন। আর তারপর বলছে উদ্দীপকের মতে অসীম দূরত্ব থেকে বিতে নেমে আসলে বিকিরিত শক্তি দৃশ্যমান হবে কিনা। এটা একটা চমৎকার প্রশ্ন, মানে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে, একটু অন্যরকম প্রশ্ন আর কি। দেখেন অসীম থেকে নিয়ে আসছে, তাই না? আচ্ছা, অসীম থেকে যদি নিয়ে আসি, অসীম থেকে বিতে নিয়ে আসছি, বি এর কয় নাম্বারে আছে? বি আছে 2 নম্বরে। তাহলে আমাদের এখানে n1 হচ্ছে 2, n1 হচ্ছে 2, আর n2 যেটা আমি তোকে অসীম থেকে নিয়ে আসছি, প্রশ্নে বলা আছে, প্রশ্নে বলছে অসীম থেকে নিয়ে আসছি, তার মানে n2 হচ্ছে ইনফাইনাইট। এটা আপনারা পার্সোনালি ক্যালকুলেশন করবেন, করে দেখেন আনসারটা কেমন আসে, খুব ইন্টারেস্টিং আসবে। এটা অবশ্যই দৃশ্যমান হবে, হ্যাঁ, কারণ যেহেতু 2 নম্বরে আসছে, আর আপনি জানেন 2 নম্বর মানে হচ্ছে বামা সিরিজ, তো বামা সিরিজ হচ্ছে অবশ্যই দৃশ্যমান। আচ্ছা, এখানে সেম কাহিনী, ইলেকট্রন স্থানান্তরে বিকৃত শক্তির পরিমাণ, হোপফুলি আপনি পারবেন, আর কিছু কথা বলতেছি না। E1 আর E2 এই দুটো স্তরের মধ্যে কোনটা শক্তি বেশি? এই প্রশ্নটা আসছে হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে। E1 যে কক্ষপথটা, E1 হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ, আর E2 হচ্ছে আমাদের তৃতীয় কক্ষপথ। তো আমরা দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করব, তৃতীয় কক্ষপথের শক্তি বের করব, ওই যে কোন ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে, -13.6 ইন্টু হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার। তো আপনি এই দুইটা ফর্মুলা শক্তি বের করে দেখবেন, মানে E1 এর শক্তি বেশি নাকি হচ্ছে E2 এর বেশি। ওকে, তো এই দুইটা আপনি আশা করতেছি করে ফেলতে পারবেন। আচ্ছা, তো এরই মাধ্যমে আমাদের বর্ণালীর যে কনসেপ্ট, মানে প্রশ্নগুলো আপনাকে খুব দ্রুত দেখাইছি, আর প্রশ্ন এই রেঞ্জের আসবে, আপনি কিন্তু অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবেন। আর খুব সহজ মনে করে আপনি এটাকে মানে অবহেলা কাটায় না, চেষ্টা করুন প্র্যাকটিস করার জন্য। এখান থেকে আশা করতেছি ইনশাআল্লাহ একটা সিগো আসবে। আচ্ছা, তো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হচ্ছে আপনার মূলত এই কোয়ান্টাম সংখ্যা আর কি, বাট এটার সাথে আমরা জিনিস একটা অ্যাড করছি যে ইলেকট্রন বিন্যাসের 3টা নীতি, মানে 3টা নীতি আমরা আপনি আলোচনা করে দিব, আর হচ্ছে আপনি কোয়ান্টাম সংখ্যা আপনাকে পড়াবো আর কি। আচ্ছা, তো 3টা নীতির মধ্যে প্রথম নীতি হচ্ছে আমাদের আউফবাউ নীতি। আপনারা জানেন আউফবাউ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, অনেকে জানেন এটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, ঠিক আছে?
তো আবার অনেকে মনে করে আউব্বা হচ্ছে বিজ্ঞানীর নাম, অ্যাকচুয়ালি আউব্বা বিজ্ঞানীর নাম না। আউব্বা হচ্ছে একটা জার্মান একটা ওয়ার্ড, যেটা মানে যদি আমি ইংলিশ মিনিং করি সেটা হচ্ছে বিল্ডিং আপ, বা অনেকে বলা হচ্ছে বিল্ডিং ব্লক। মানে আমরা যেরকম বিল্ডিং বানাই, বিল্ডিং এর নিচতলা সবার আগে বানাই, তারপর উপর দিকে যাই আর কি। তো পরমাণুর ক্ষেত্রে সেম কথা বলছে আমাদের এই নীতিটা, যে প্রথমে যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যে আমরা লিখে দিছি যার n+l এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে। আর যদি কোনো কারণে n+l এর মান সমান হয়ে যায়, সেক্ষেত্রে যার n কম সেখানে আগে ইলেকট্রন যাবে। এটাই মূলত হচ্ছে আহ্বান নীতি। হ্যাঁ, মানে যার শক্তি কম মূলত এখানে হচ্ছে আগে ইলেকট্রন যাবে। বাট দুইটা ব্যতিক্রম আছে আমাদের এক্ষেত্রে, একটা হচ্ছে ক্রোমিয়ামের, একটা হচ্ছে কপারের। হ্যাঁ, একটা ক্রোমিয়াম, একটা হচ্ছে কপারের। আপনারা জানেন যে ক্রোমিয়ামের ইলেকট্রন এরকম হয় যে 3d5 4s1 এমন হয়ে যায়, বাট হওয়ার কথা ছিল 3d4 4s2। তো এটা আসলে ব্যতিক্রম। আহ্বানীতি ব্যতিক্রম যদি আপনাকে জানতে চাই, আপনি জাস্ট এই দুইটা একদম মুখস্থ, ক্রোমিয়াম আর হচ্ছে কপার, কারণ আপনারা ছোটবেলা থেকে করে আসতেছেন। কপারের ক্ষেত্রে এমন হয় আর কি যে 3d9 4s2, বাট আমরা করি কি, আমরা এটাকে চেঞ্জ করে এভাবে লিখি 3d10 4s1। লজিক কি, যে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ হলে বেশি স্থিতিশীল। আসলে এর বেশি স্থিতিশীল, বাট এটা কিন্তু আমাদের আহ্বান নীতির ব্যতিক্রম। তো এই দুইটা ব্যতিক্রম মনে রাখবেন, এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, পরে হচ্ছে আমাদের হুন্ডের নীতি, যে ইলেকট্রনগুলো এমনভাবে থাকবে যেন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকবে। হ্যাঁ, যেমন আমরা আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন 3d4 আপনাকে দিলাম, এটা আমি ফিল আপ করে নিয়ে খালি রাখছি, আপনাকে এখন দেখাবো বলে। 3d4 মানে 4টা ইলেকট্রন আছে। তো 4টা ইলেকট্রন যদি আমি এভাবে দিই, এখানে দিলাম 2টা, এখানে দিলাম 2টা, তার সাথে কিন্তু হইলো না, এগুলো জোড় অবস্থায় আছে। বাট আমরা কি বলছি, এমনভাবে রাখবো যেন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকে, যেন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকে। তো এই জন্য আপনার এই হুন্ডের কথা অনুযায়ী এগুলোকে আমরা এভাবে সাজাবো। এই যে আমি আবার আবার ড্র করতেছি, দেখেন এই ঘরে দিব হচ্ছে একটা, এই ঘরে দিব একটা, এই ঘরে দিব একটা, এই ঘরে দিব একটা, মানে প্রতি ঘরে ঘরে একটা করে দিয়ে ফিল আপ হলে তারপর আমরা আবার ব্যাক আসবো আর কি। তো এটা মানে হচ্ছে এটা, যে ইলেকট্রন সর্বাধিক বেজোড় অবস্থায় থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত আমাদের হুন্ডের নীতি। আচ্ছা, লাস্ট হচ্ছে পাউলির বর্জ্য নীতি। একটা পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। এটা আসলে লজিক্যালি বোঝাই যায় যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তার একটা প্রপার্টি। তো একটা পরমাণুর দুটি ইলেকট্রন যদি 4টা কোয়ান্টাম সংখ্যা সেম হয়ে যায়, আসলে ইলেকট্রন তো ওইটাই হয়ে গেল, তাই না? তো পাউলি মূলত এই কথাটাই বলছে যে 4টা কোয়ান্টাম সংখ্যা সেম হবে না, ম্যাক্সিমাম 3টা সেম হতে পারবে, 4টা সেম হবে না। এখন কোয়ান্টাম সংখ্যা তো চিনতে হবে, অনেক তো কথা বললাম, কোয়ান্টাম সংখ্যা চিনতে হবে। তো হোপফুলি আপনি যদি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনি কোয়ান্টাম সংখ্যা অবশ্যই পড়ছেন, কারণ কলেজ পরীক্ষায় কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন সবসময় আসছে, আর আশা করতেছি আপনি আনসার করছেনও। তো আমি আপনাকে একটা স্লাইড একটা আলোচনা করে দিই। কোয়ান্টাম সংখ্যা মূলত 4টা। হ্যাঁ, 4টা কোয়ান্টাম সংখ্যা আপনার NLMS, এই NLMS 4টা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এরকম, NLM, আর হচ্ছে আমাদের ফাইনালি S। প্রত্যেকটা নাম আছে, আমি এগুলো নিয়ে একটু আলোচনা করছি, আপনাকে একটু জাস্ট বলে দিই। N হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা দিয়ে আমরা আকার বুঝি। L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা দিয়ে আমরা আকৃতি বুঝি। আচ্ছা, আর এখানে একটা কথা, L এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এটা মনে রাখেন, L এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, তো এখন কথার কথা, n যদি 5 হয় তাহলে L কত হবে? L হবে হচ্ছে 0 1 2 3 4, মানে 0 থেকে n-1 পর্যন্ত, 5 হলে মানে 4 পর্যন্ত আর কি। আচ্ছা, এখন L এর মানের উপরে আমাদের অরবিটাল ডিপেন্ড করে, যেমন যদি 0 হয় তাহলে হচ্ছে s অরবিটাল, 1 হলে p অরবিটাল, 2 হলে d, 3 হলে f, 4 হলে g। অনেকে হয়তো বা জির কথা শুনেন নাই, বাট শুনে রাখেন, 4 হলে এটাকে আমরা জি বলবো, 5 হলে এটাকে আমরা এইচ বলবো। হ্যাঁ, তো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ যে আমাদের n+l এর মান বের করতে হয় সেজন্য। আচ্ছা, তো এই জায়গা থেকে দুইটা এমসিকিউ আসে, না বললেই না, আসলে টাইম একটু শর্ট করতে চাচ্ছি, বাট তাও একটু বলে দিই। এমসিকিউ হচ্ছে এরকম, যদি আপনাকে অরবিটাল সংখ্যা বের করতে বলে, যদি আমার এমসিকিউ সিরিজে আমি দেখাইছি, অরবিটাল সংখ্যা বের করতে বলে সেটা হচ্ছে 12+1, আর যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলে সেটা হচ্ছে 2 × 12+1। মানে অ্যাকচুয়ালি কখন কখন আমাদেরকে বলে যে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে কিভাবে অরবিটাল সংখ্যা বের করতে পারি বা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। এটা ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে সরাসরি আসছিল যে 12+1, আর ইলেকট্রন সংখ্যা তো তার ডাবল, তাহলে 2 × 12+1। এটা একটু জাস্ট মাথায় রেখেন, এটা এমসিকিউতে কাজে লাগতে পারে, এমন হতে পারে যে নেক্সট পরীক্ষাতে চলে আসছে। আচ্ছা, পরে হচ্ছে আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটা মূলত হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায়, এটাকে আমরা এম দিয়ে ডিনোট করি। হ্যাঁ, এম দিয়ে ডিনোট করি। তো এম এর মান হচ্ছে 0 সহ +-l, যে কথার কথা এল এর মান হইলে মনে করেন 2, তাহলে আপনার কত কত হবে, এটা মনে করে এল এর মান হচ্ছে 2, তাহলে এম কত হবে? এম হবে হচ্ছে -2 -1 0 1 2, মানে এভাবে আর কি, যে +-l আর কি, 0 সহ +-l। আর লাস্টে হচ্ছে ফাইনালি আমাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা মূলত ঘূর্ণনের দিক বুঝে আর কি। হ্যাঁ, তো এখানে এস এর মান হবে হচ্ছে +-1/2, +1/2 মানে একটা ডিরেকশন, -1/2 মানে আরেকটা ডিরেকশন। এটাকে গতানুগতিক ম্যাথমেটিক্সের সংখ্যা ভেবে ভুল করবেন না, +1/2 মানে একটা ডিরেকশন, -1/2 মানে হচ্ছে তার অপোজিট ডিরেকশন। ওকে, আচ্ছা,
তো আমি আপনাকে এটা বোঝানোর জন্য একটা প্রশ্ন দিয়ে রাখছি যে n ইকুয়ালস 3 হলে বাকি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, ফাইন, এটা একটা প্রশ্ন হইতে পারতো। এবং এর সাহায্যে অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা হিসাব করো। ঠিক আছে, আচ্ছা। তো যদি আমাকে প্রথমে কোয়ান্টাম সংখ্যা বের করার কথা বলতো, আমরা জাস্ট 4টা ঘর করতাম, কারণ কোয়ান্টাম সংখ্যা যেহেতু 4টা ঘর করলেই হয়তো। আমি এই ঘরটা করতাম, এইটা করতাম, এইটা করতাম, আর এটা করতাম, মানে যেগুলোতে আমি টিক চিহ্ন দিছি আমি জাস্ট সিম্পলি এই ঘরগুলো করতাম, আর কোনো ঘর করতাম না। আমার কোয়ান্টাম সংখ্যা 4টা। বাট আমাকে এক্সট্রা কিছু কথা আমাকে বের করতে, ইনফরমেশন বের করতে বলছে। একটা বলছে অরবিটাল সংখ্যা, একটা বলছে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো আপনি করবেন কি, চেষ্টা করবেন এই কোয়ান্টাম সংখ্যার ম্যাথগুলো ছক করে করার জন্য, একটু মানে আই ক্যাচিং হয়, দেখতে সুন্দর হয় আর কি। আর এখানে আমি সংক্ষেপে লিখছি NLMS, বাট আমার বিনীত রিকোয়েস্ট আপনি এখানে পূর্ণ ডিটেলস লিখবেন, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এবার আপনি ডিটেলসে লিখবেন। আচ্ছা, তো এখানে আপনার n বলছে হচ্ছে 3, তাহলে আমাদের এখানে প্রথমে আমরা n লিখবো হচ্ছে 3। তো l এর মান কি ছিল, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমাদের l এর মান হবে হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, 3 কি হবে না, 3 হবে না, 0 থেকে n-1 পর্যন্ত। এখন l যদি 0 হয়, এই 0-র জন্য আমরা mও পাবো হচ্ছে 0। আচ্ছা, 1-এর জন্য আমরা m কি পাবো, আমরা m পাবো হচ্ছে -1, 0, প্লাসের 1। তারপর প্রশ্ন 2-তে এই 2 এর জন্য আমরা কি পাবো, -2 থেকে +2, তার মানে -2, -1, 0, 1, 2। ওকে, তো এটাই মূলত কাহিনী আর কি। এল আর এম আমরা বের করে ফেলছি। এখন এখানে এম সংখ্যা কয়টা, সংখ্যা হচ্ছে একটা, দ্যাট মিনস এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে আমাদের একটা। এখানে সংখ্যা কয়টা, 3টা। তাহলে আমাদের অরবিটাল সংখ্যা কয়টা হবে, এখানে 3টা। তারপরে সংখ্যা হচ্ছে 5টা, তাহলে আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা। আচ্ছা, তো আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা এস, এটা কিভাবে বের করবো, এখানে যেহেতু একটা অরবিটাল, তার মানে হচ্ছে একটা অরবিটাল 2 ডিরেকশন, 1 ইন্টু +-½ এখানে 3টা অরবিটাল, তার মানে 3 ইন্টু +-½ এখানে 5টা অরবিটাল, 5 ইন্টু +-½ মানে প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, +½ একটা, -½ হচ্ছে আরেকটা। তাহলে এখানে +-½ মানে 2টা ডিরেকশন, তার মানে 2 ইন্টু 1, আলটিমেটলি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তারপর এখানে 3 দুগুণা হচ্ছে 6, এখানে 5 দুগুণা হচ্ছে 10। এটাকে সাধারণ +½ ভাবে মানে ভুল করবেন না, যে 5 ইন্টু +-½ মানে তো +-2.5, এটা এরকম না। +½ মানে একটা ডিরেকশন, -½ মানে হচ্ছে আরেকটা ডিরেকশন। তাহলে আমি যদি মোট এখন হিসাব করি, তাহলে আমার কি হইলো, টোটাল কয়টা হইলো আসলে এই জায়গায় দেখেন। আমাদের অরবিটাল আসছে হচ্ছে 5 আর 3 8, 8 আর 1 হচ্ছে 9, অরবিটাল হচ্ছে 9টা, আর ইলেকট্রন আসছে হচ্ছে 18টা। তো এরকম প্রশ্ন মাঝে মাঝে আপনাকে বলতে পারে যে n=3 হলে সেটা কি আসছে, বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো বের করো আর কি। আচ্ছা, তো এটা হলো কোয়ান্টাম সংখ্যার একটা কনসেপ্ট। আর কোয়ান্টাম সংখ্যার আরেকটা কনসেপ্ট এমন হয় যে প্রত্যেকটা ইলেকট্রনের, মানে প্রতিটি আলাদা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা আপনাকে বের করতে হবে, মানে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন আপনাকে মেনশন করে দিবে যে এই পরমাণুর এত নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো আমাকে বের করে দাও। যেমন আমি আপনার একটা প্রশ্ন লিখিয়ে দিছি, যে প্রশ্নটা হচ্ছে পটাশিয়াম হচ্ছে 19 নাম্বার মৌল, কে 19th। আচ্ছা, পটাশিয়ামের 17 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা লিখো, না আপনাকে 17 নাম্বার ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করতে বলছে আর কি। তো আমরা কোয়ান্টাম সংখ্যা বের করার জন্য প্রথমে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। আমরা ইলেকট্রন বিন্যাস করি, পটাশিয়াম তো 19, তাহলে করতেছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হচ্ছে 4s1। আচ্ছা, তো আমরা একটু জাস্ট দেখি যে 17 নম্বর ইলেকট্রনটা কোথায় থাকতে পারে। এখানে তো 2, এখানে 2 4, এখানে হচ্ছে 6 10, এখানে 2 12, এখানে 6টা 18, দ্যাট মিনস 17 নম্বর ইলেকট্রনটা হচ্ছে আমাদের এই ব্লকে, এই 3p6 যেটা এই ব্লকে আছে আর কি। তো আমরা এটাকে করবো কি, হুন্ডেনেজিতে ভাঙাবো। যদি হুন্ডেনেজিতে ভাঙাই, এভাবে ভাঙাবো আমরা। আচ্ছা, তো একটু দেখেন, আমি হুন্ডেনিতে ভাঙাইতেছি, এখানে প্রথমে একটা, এখানে প্রথমে একটা, এখানে প্রথমে একটা, তারপর হচ্ছে অপোজিট ডিরেকশনে এভাবে যাবে। হ্যাঁ, প্রথমে কিন্তু একটা একটা করে যাবে। তাহলে 3s2 পর্যন্ত ইলেকট্রন হচ্ছে 12টা, 3s2 পর্যন্ত হচ্ছে 12টা। এটা হচ্ছে 13 নাম্বার, প্রথমে যেটা, আমার কার্সারে ভালো মতো খেয়াল করে, এটা 13 নাম্বার, এটা 14, এটা 15, তারপর আবার ব্যাক আসবে, এটা 16, এটা হচ্ছে 17। মানে মাঝখানের দ্বিতীয় যে ইলেকট্রন যেটা আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রন। ঠিক আছে, তো আমরা এখানে কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। কোয়ান্টাম সংখ্যা 4টা, আমি লিখে দিতেছি NLMS। তাহলে বোঝার ট্রাই করেন, এখানে n কততে আছে, এটা 3p-তে আছে, 3p6-এ আছে। তো দ্যাটস ওয়াই n হচ্ছে আমাদের 3, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর এটা p-তে আছে, p এর জন্য l এর মান কত, p এর জন্য l এর মান হচ্ছে 1। একটু আগে আমি আপনাকে লিখে দিছি, বুঝতে না পারলে সেটা একটু দেখে নেন। l এর মান হচ্ছে 1। আচ্ছা, তো l এর মান যদি 1 হয়, m এর মান হয় 3টা, m এর মান হয় 3টা, সেটা হচ্ছে -1 0 প্লাসের 1। আচ্ছা, তাহলে আমাদের এই যে মনে করেন যে ইলেকট্রনটা এটিকে মাঝখানের ঘরে না, মাঝখানের ঘরকে এই যে 0 ধরা হয় আর কি। হ্যাঁ,
দ্যাটস ওয়াই আমাদের এম হচ্ছে 0। আচ্ছা, তো এখানে ইলেকট্রন হচ্ছে দুইটা। প্রথম ইলেকট্রনের জন্য আমরা ধরি প্লাস হাফ, আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা ধরি হচ্ছে মাইনাস হাফ। তো এখানে যদি দ্বিতীয় ইলেকট্রন আছে, তো দ্যাটস আমাদের এস হবে হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে আমরা ইন্ডিভিজুয়াল পরমাণুর 4টা কোয়ান্টাম সংখ্যা বের করব। আর যদি বুঝতে না পারেন, একটু রিওয়াইন্ড করে আরেকবার দেখেন, ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন। আচ্ছা, তারপর দেখেন এটা একটু অ্যাডভান্স ধরনের। আমরা আপনাকে প্রশ্নে বলছি যে আয়রনের যোজন স্তরে মানে যোজন ইলেকট্রনগুলোর কোয়ান্টাম সংখ্যা বের করো। তাহলে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে আয়রনের যোজন ইলেকট্রন কয়টা। চলেন আমরা দেখি। আয়রন হচ্ছে আমাদের 26 নাম্বার পরমাণু। যদি আমি একটু সংক্ষেপ করি, এটা হচ্ছে আর্গন পর্যন্ত 3p6, তারপর হচ্ছে আমাদের 4s2, আর ফাইনাল হচ্ছে আমাদের 3d6। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন তো যোজন স্তর কাকে বলা হয় বা যোজন ইলেকট্রন কাকে বলা হয়। আপনার শেষ স্তরে যে ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় যোজন ইলেকট্রন। যারা শেষ স্তরে থাকে তাদেরকে বলা হয় যোজন ইলেকট্রন। তো এখানে আর্গনে আমাদের কি, সরি আর্গন না তো, আয়রন যেটা, আয়রনের লাস্ট সেলে কি আছে 4s2 না, 4s2 মানে এখানে ইলেকট্রন কয়টা আছে, দুইটা। এই দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা আপনাকে বের করতে বলছে আর কি। তো আমরা যদি এটাকে হুন্ডি নীতিতে ভাঙাই, এমন হওয়া উচিত। হুন্ডি যদি ভাঙাই, এখানে একটা, এখানে একটা, একটা ছক করি, তাহলে একটু সুবিধা হবে আমার জন্য। আপনি চাইলে ছক করে এক করেন, ছক করলে জিনিসটা সুন্দর হবে আর কি। 1 2 3 4, 4টা ঘর করছি কারণ কোয়ান্টাম সংখ্যা 4টা, এন এল এম এস। আচ্ছা, তো দুজনের জন্য এন হচ্ছে 4, কারণ এটা 4s2 তে আছে। দুজনের জন্য এন হচ্ছে আমাদের 4। তারপর এল এর মান, এল এর মান কত, যেহেতু আপনার এই এস অরবিটাল, তাহলে এস অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 0, দুজনের জন্যই 0, তাহলে একবার দিয়ে দিলাম হচ্ছে 0। তো এল যদি 0 হয়, এমও ডেফিনেটলি 0 হবে। আচ্ছা, বাট ইলেকট্রন একটু ভিন্নতা আছে। প্রথম ইলেকট্রন কততে আছে, প্রথমটার জন্য আমরা ধরি প্লাস হাফ, তো দ্যাটস ওয়াই লিখতেছি হচ্ছে প্লাস হাফ, আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য লিখতেছি হচ্ছে মাইনাস হাফ। ওকে, তো আপনি এইভাবে, যার বেশি ইলেকট্রনও থাকে, আপনি এভাবে বুঝে বুঝে হিসাব করে করে সুন্দর করে ছক করে লিখবেন। ওকে, তো আশা করতেছি আপনি কোয়ান্টাম সংখ্যা বা ইন্ডিভিজুয়াল কোয়ান্টাম সংখ্যা কীভাবে বের করে আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন এখান থেকে আমাদের প্রশ্ন কেমন হতে পারে, চলেন আমরা একটু দেখি যে আসলে ইন্ডিভিজুয়াল কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন কেমন হয়, বা কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন কেমন হয় আর কি। আমরা এখানে টোটাল সিলেক্ট করছি হচ্ছে 3 4 5 6টা আর কি, 6টা প্রশ্ন। তো একটু দেখেন, এই প্রশ্নগুলো আপনি আগেও দেখছেন যে এই যে যেটা, এটা এই 4 নম্বরটা, হ্যাঁ, যে ই শেলে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটা আমরা টেস্টিফাই করতে বলছে আমাকে। তখন ই শেল কোনটা, আমরা জানি কে, এখানে আপনাকে দেখেন এখানে ই শেল কোনটা, 1 2 3 4 5, ই মূলত হচ্ছে 5। তার আপনার এখানে এন বলে দিছে হচ্ছে আপনাকে 5। আর আপনাকে যে আমি ছকটা দেখাইছি, যে এরকম করে ছক করে এই ছকটা করে আপনাকে দেখতে হবে আসলে টোটাল ইলেকট্রন কয়টা, বুঝতে পারছেন। তো আপনি এখানে এন এর মান হচ্ছে 5 ধরবেন, 5 ধরে আপনি জাস্ট দেখবেন যে আসলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে কয়টা থাকতে পারে। আপনি পরে সেটাকে কোয়ান্টাম সংখ্যাকে ব্যাখ্যা করবেন আর কি। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে 1 2 3 4 5, ঠিক আছে। পরেরটা রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডের এটা হচ্ছে আমার প্রশ্ন 3 নম্বরটা আর কি, কোয়ান্টাম সংখ্যা মানে আন্ডারে আর কি। আপনাকে বলছে যে উদ্দীপকের আলোকে সর্বশেষ কক্ষপথের অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যার কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে হিসাব করো। দেখেন, যেটা আপনাকে আমি করাইছি ঠিক ওইটাই। প্রথমত 4টা কোয়ান্টাম সংখ্যা, আপনি 4টা ঘর করবেন। আপনাকে বলছে অরবিটাল সংখ্যা হিসাব করতে, অরবিটাল সংখ্যা আগে নির্ণয় করব, তার জন্য একটা ঘর 5টা ঘর, আবার ইলেকট্রন সংখ্যা বের করব, তার জন্য আরো একটা ঘর, টোটাল হচ্ছে 6টা ঘর। এখন আমাদের সর্বশেষ কক্ষপথ এখানে কয়টা, কোনটা, কে এল এম এন, মানে 1 2 3 4, মানে আপনাকে এন এর মান দিয়ে দিচ্ছে হচ্ছে 4, এন এর মান দিয়ে দিচ্ছে হচ্ছে 4। আচ্ছা, এন এর মান যদি 4 হইতো তাহলে কি হইতো, আমি আপনাকে একটু জাস্ট দেখাই দিই, ছোট করে একটু দেখাই দিই। যে ফর এক্সাম্পল মনে করেন হচ্ছে আমি এই এনটাকে 3 দিই নাই, মনে করেন আমি এনটাকে 4 দিছি, কথার কথা। সেখানে তো আমি এখানে 3 দিয়ে দিছি আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি আবার এই ওভাররাইট করে দেবো, সমস্যা নাই। এটা মনে করেন 3 ছিল, এটা 3 ছিল, হ্যাঁ। এখন এন যদি 4 হইতো, মনে করেন এন দিছি হচ্ছে 4, তাহলে এখানে একটা করে এক্সট্রা আসতো, এখানে আসতো 1 0 1 2 3। তো 3 এর জন্য এখানে কি আসতো, -3 -2 -1 0 1 2 3। তাহলে এখানে ঘর আসতো হচ্ছে 7টা, এখানে আসতো 7 ইন্টু প্লাস মাইনাস হাফ, ইলেকট্রন আসতো হচ্ছে আরো 14টা। তো জাস্ট একটা ঘর এখানে জাস্ট এক্সট্রা আসতো, কথা বুঝতে পারতেছেন। তো হোপফুলি আপনি যদি এটা বুঝতে পারেন, এখানে এন আপনাকে যাই দেখ না কেন আপনি ইজিলি করতে পারবেন। তো আগের প্রশ্নটা যেন এটার সাথে রিলেভেন্ট থাকে, এর জন্য আমি এই ওভাররাইডটাকে মুছে দিচ্ছি। আশা করি আমি আপনাকে বুঝতে পারছি যে আসলে আমি এখানে কি করছি। ওকে, এটা প্রয়োজন নাই, লাল কালি দিয়ে লিখি যেন আমি ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এটা আপনাকে আমি দেখাইছি ইলেকট্রন সংখ্যা কোন সংখ্যা বের করতে। আচ্ছা, এরপর এটা দেখেন,
এটাও সেম প্রশ্ন। এটা 4 নাম্বারটা হচ্ছে আমার ডিজেট কোশ্চেন। আপনাকে বলছে যে এল এবং এম এর মান ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা বের করো। এখানে আপনি 5টা ঘর করলে এনাফ। হ্যাঁ, আপনার কাছে অরবিটাল সংখ্যা চায় না, জাস্ট ইলেকট্রন সংখ্যা চাইছে। আপনি ওই যে এল বের করলেন, এম বের করলেন, এম বের করে আপনি জাস্ট ইলেকট্রন সংখ্যা বের করলেন আর কি, মানে অরবিটালের ঘরটা আপনি স্কিপ করলেন। ওকে, তারপরে এখানে হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, গ নম্বরটা হচ্ছে আমাদের ডিজাইড কোশ্চেন, মানে যেটা আমরা মূলত আলোচনা করতে চাচ্ছি কোয়ান্টাম সংখ্যার আন্ডারে। আমাদেরকে বলছে কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসেব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ডি কত নাম্বার? 1 2 3 4। এই যে এন আপনাকে 4 দিয়ে দিছে, এন দিছে হচ্ছে আপনাকে 4। আপনি কোয়ান্টাম সংখ্যা বের করেন, বের করবেন আপনি জাস্ট ইলেকট্রন সংখ্যা বের করবেন। মানে আপনি এই ঘরটা চাইলে বাদ দিতে পারেন, এই যে মাঝখানে যে ঘরটা আমি আঁকছিলাম না, এই যে এই ঘরটা আপনি বাদ দিতে পারেন। অরবিটাল সংখ্যা যে ঘরটা, এটা আপনি বাদ দিতে পারেন, যেহেতু আপনাকে অরবিটাল সংখ্যার কথা বলেন নাই, জাস্ট সিম্পলি বলছে হচ্ছে ইলেকট্রন সংখ্যার কথা। ওকে, আচ্ছা, তো আশা করি এটা ক্লিয়ার। লাস্টে এখানে আরেকটা আছে, আচ্ছা হ্যাঁ, লাস্টে এখানে আরেকটা আছে। দেখেন, আপনাকে এখানে একটা প্রশ্ন দিয়ে দিছে, এটা মাদ্রাসা বোর্ড 23 সালে আসছে। এখানে এটা হচ্ছে আমার ডিজার্ট কোশ্চেন, যে এটা যে এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাস আউটবাউন্ড নীতির ব্যতিক্রম। বুঝতে পারছেন? আমরা কি পড়াইছি? 3টা নীতি পড়াইছি, আর হচ্ছে আপনাকে আমি জাস্ট পড়াইলাম, কোয়ান্টাম সংখ্যা পড়াইলাম। তো এক্স পরমাণু কোনটা? যেহেতু 29, ডেফিনেটলি এটা হচ্ছে কপার। এটা হচ্ছে কপার। এটা এখন আউটবাউন্ড নীতির ব্যতিক্রম কেন? তো 29 কপারের জন্য ইলেকট্রন বিন্যাসটা কেমন হওয়ার কথা ছিল? মূলত এমন হওয়ার কথা ছিল, আর্গন 3d 4s2 3d9, এমনটা হওয়ার কথা ছিল জেনারেল ইলেকট্রন বিন্যাস। বাট আমরা এমনটা লিখি না। আমরা কি লিখি? আমরা লিখি হচ্ছে এরকম 3d10 আর হচ্ছে 4s1। আমরা কিন্তু এরকমটাই লিখি। হ্যাঁ, আর ব্যাখ্যা দেই যে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। দ্যাটস ওয়াই কপার মূলত এইভাবে থাকে আর কি। হ্যাঁ, আর এই জন্য আপনাকে আমি শুরুতে লিখে দিচ্ছিলাম, আপনার মনে থাকার কথা যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, কপার এবং ক্রোমিয়াম এরা হচ্ছে ব্যতিক্রম আর কি, এরা আহ্বানিত ব্যতিক্রম। তো এই ব্যাখ্যাটা আপনাকে দিতে হবে যে আহ্বা বলছিল যে নিম্ন শক্তি স্তর প্রথমে ফিল আপ হবে, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। বাট এখানে গ্যাঞ্জাম হয়ে গেল। নিম্ন শক্তি স্তর মানে 4s, 4s সম্পূর্ণ ফিল আপ হয় নাই, সে অর্ধেক ফিল আপ হওয়ার পরেই ইলেকট্রনকে সে উচ্চ শক্তি স্তর 3D তে পাঠিয়ে দিছে। তো দ্যাটস ওয়াই সে আহ্বানীতিটাকে লঙ্ঘন করছে, বা আহ্বানীতিটাকে সে প্রপারলি মানে নাই। ওকে, আচ্ছা, বিআরসি এটা নিয়ে আলোচনা করতেছি না, এটা নিয়ে আলোচনা আমরা সামনে করব, সামনে আপনার আলোচনা রাখছি। ওকে, তো আমাদের যে আলোচনা ছিল সেটা এখানে শেষ করতে চাইছিলাম, বাট একটা প্রশ্ন রয়ে গেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, ঢাকা বোর্ড 22 সাল, এটা একটা ভালো প্রশ্ন, চমৎকার প্রশ্ন, একটু দেখেন। আপনাকে বলছে যে উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রম ধর্মী। এখানে এন দিতে হচ্ছে 4, তাহলে n-1 d5 ns1। আচ্ছা, এটা কোনটা আসলে আমরা একটু দেখি। এন যেহেতু 4 বলছে, তাহলে 4-1 মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে 3, 4-1 মানে হচ্ছে 3, 3d5। তাহলে এটা আমাদের হচ্ছে সলভ করি একটু আমরা, 3d5 আর হচ্ছে 4s1, 3d5 4s1। এটা আসলে কোন পরমাণুটা? তার আগে ডট ডট দেওয়া আছে, তার মানে কি তার আগে আর্গন ছিল, তার আগে ছিল হচ্ছে আর্গন। আমি এটাকে একটু বাম পাশে নিয়ে আসি। এর আগে মূলত যেহেতু ডট ডট দেওয়া, দ্যাট মিনস তার আগে ছিল হচ্ছে আর্গন। তাহলে আর্গন পর্যন্ত আমাদের ইলেকট্রন হচ্ছে 18টা, 18টা আর 5টা হচ্ছে 23টা, 23 এর আগে হচ্ছে 24। এটা হচ্ছে আমাদের ওই যে ক্রোমিয়াম আর কি, এটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম। কারণ আপনি কিন্তু জানেন যে ক্রোমিয়াম আর কপার হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এরা আহ্বান নীতিকে লঙ্ঘন করছে। আহ্বান নীতি অনুসারে আগে 4s ফিল আপ হওয়ার কথা, তারপর 3D তে যাওয়ার কথা। বাট এটা আসলে পুরোটা 4s কে ফিল আপ না করেই 3D তে চলে গেছে। দ্যাটস ওয়াই সে আসলে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। এটা ব্যাখ্যাটা আপনি এভাবে দিবেন যে সে আহ্বান নীতিকে লঙ্ঘন করছে। ওকে, আচ্ছা, তারপর আপনাকে বলছে যে ডি উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনগুলোর অন্যান্য কোয়ান্টাম সংখ্যা অভিন্ন হলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। এখন ডি উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? ডি উপশক্তি স্তরে আপনার ইলেকট্রন আছে টোটাল এখানে কয়টা? 5টা। হ্যাঁ, ডি উপশক্তি ইলেকট্রন হচ্ছে 5টা। তো আপনাকে বলছে অন্যান্য কোয়ান্টাম সংখ্যা অভিন্ন হলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। এটা আসলে কিভাবে? এই যে টোটাল যে 5টা ইলেকট্রন আছে, আমরা 5টা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা আপনাকে বের করে দেখাই, আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমরা মনে করি এখানে একটা ছক করলাম, 1 2 3 4 5, 5টা ঘর। তাহলে ডি এর জন্য আমাদের, আর ডি এর জন্য আপনার এল এর মান কত? এল এর মান হচ্ছে 2। ডি অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 2। এখন এল যদি 2 হয়, আমাদের ম্যাগনেটিক সংখ্যা এম কত হবে? এম হবে -2 -1 0 1 2। ঠিক আছে, এভাবে থাকবে। আর ডিতে ইলেকট্রন আছে হচ্ছে 5টা, আমাদের ডিতে ইলেকট্রন হচ্ছে 5টা। তো 5টা আমরা বসায় দিই, 1 2 3 4 5। ওকে, আর এটা কততে ছিল? 3d5। এরা ছিল মূলত হচ্ছে 3d5। আমি এখানে লিখে দিলাম 3d5, মানে প্রত্যেকটা ইলেকট্রনই এখানে আসছে হচ্ছে 3d5-এ। তো আমরা যদি এখন এদের কোয়ান্টাম সংখ্যা বের করতে চাইতাম, n l m s লিখতেছি আমি, n l m আর হচ্ছে আমাদের s। আচ্ছা,
তো আমি একটু আগে লিখে নিই, তারপর বলতেছি। আচ্ছা, তো যেহেতু এরা প্রত্যেকেই 3d5-এ আছে, তার মানে কি প্রত্যেকের এন হচ্ছে 3, প্রত্যেকের এন হচ্ছে 3। আবার এরা প্রত্যেকে ডি অরবিটালে, হ্যাঁ, মানে 5টা ইলেকট্রনই ডি অরবিটালের মধ্যে রয়ে গেছে। তো দ্যাটস ওয়াই এর মান হচ্ছে কত, 2। বাট এখানে এদের যে কোয়ান্টাম সংখ্যাগুলো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, যেখানে প্রত্যেকটা ঘরকে হচ্ছে আলাদা আলাদা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এই এম এর যে ভ্যালুটা প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা। তো প্রথমটার জন্য এম এর ভ্যালু হচ্ছে -2, পরেরটার জন্য হচ্ছে -1, পরেরটার জন্য 0, পরেরটা হচ্ছে 1, পরেরটার জন্য হচ্ছে 2। আচ্ছা, তারপর এস এর ক্ষেত্রে আসেন, প্রত্যেকে কি প্রথম ইলেকট্রন না, মানে এখানে যারা বসছে সবাই হচ্ছে এই ডি অরবিটালের প্রথম ইলেকট্রন। দ্যাটস ওয়াই প্রত্যেকে হচ্ছে আমাদের +12, মানে হচ্ছে 5 ইন্টু +-12, সরি +-12 না, শুধুমাত্র +12, 5 ইন্টু +12। বা আপনি এই 5 না দিলেও পারেন, কোনো সমস্যা নাই, আপনি বলে দিলেন যে হ্যাঁ প্রত্যেকে হচ্ছে +12। তো এই স্টেটমেন্টে ওরা জানতে চাইছে যে ডি উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনগুলোর অন্যান্য কোয়ান্টাম সংখ্যা অভিন্ন, মানে প্রত্যেকটার বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো সেম, যে প্রত্যেকেরই এন সেম, এল সেম, এস সেম, বাট ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, মানে হচ্ছে এম এর যে কোয়ান্টাম সংখ্যাগুলো এগুলো হচ্ছে ভিন্ন। এটা আমার কাছে দেখতে চাইছে, তো আমি দেখতে দেখাই দিলাম। তো এর মাধ্যমে আশা করতেছি কোয়ান্টাম সংখ্যার টপিক যেটা আপনি এটা বুঝতে পারছেন। কোয়ান্টাম সংখ্যা থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, যে সমস্ত বোর্ডে 3টা সিকিউ হয় এই চ্যাপ্টার থেকে, তাদের জন্য আর কি আপনার কোয়ান্টাম সংখ্যাটা একটু বেশি গুরুত্বপূর্ণ আর কি। বাট এখান থেকে মিনিমাম 2টা সিকিউ আপনি পাবেন, হ্যাঁ। আচ্ছা, আমাদের র্যান্ডম কিছু টপিকস আছে, যে জাল টাকা দিয়ে মানে জাল টাকা শনাক্ত করা ইবি রশ্মি দিয়ে, এটা আপনি একটু রিডিং করে নেবেন। এটা ক মার্কসের জন্য আসতে পারে, মানে 2 নাম্বারের জন্য আর কি, হ্যাঁ। এটা আপনার 2 মার্কসের জন্য আসতে পারে, একটু জাস্ট পড়বেন। আচ্ছা, তারপর আপনাকে এমআরআই এর কার্যনীতি, এটা মাঝে মাঝে বর্ণনামূলক প্রশ্ন আসে, এটা আপনার 3 মার্কসের জন্য আসে আর কি, হ্যাঁ। 3 মার্কস বা গ নাম্বারের জন্য আসে, এই নীতিটা আপনি কষ্ট করে একটু পড়বেন। আর আইআর রশ্মির ব্যবহার, এটা আসে হচ্ছে আমাদের 2 মার্কসের জন্য, যে কোন কোন ক্ষেত্রে আমরা আইআর রশ্মিকে ইউজ করি। আচ্ছা, তো এই টপিকগুলা, এই যে জাল টাকা শনাক্ত টপিক হচ্ছে এই যে এটা, ঠিক আছে। দেখেন এই একটা আমাদের একটা মানে কি বলে এটাকে স্যাম্পল বলতে পারি আমরা। এখানে আমরা আপতিত রশ্মি দিচ্ছি 200 থেকে 375 ন্যানোমিটার। তো এটা আসলে হচ্ছে ইউভি রেঞ্জের আলো, আমরা ইউভি রেঞ্জের আলো ফেলছি। একটা হচ্ছে জাল টাকা, এখান থেকে বিকিরিত রশ্মি, একটা হচ্ছে আসল টাকা, এখান থেকে বিকিরিত রশ্মি। এখন আগে আসল টাকার কথায় আসি। আমরা জানি যে আমরা যদি আসল টাকা ইউভি রশ্মি দিই, আমরা দৃশ্যমান বর্ণালী পাবো। কেমন পাবো? দৃশ্যমান। কারণ আমাদের আসল টাকার মধ্যে একটা স্পেশাল কালি থাকে, যেটাকে বলা হয় ফ্লোরোসেন্ট ফসফর, হ্যাঁ। তো ওইটা মূলত প্রতিপ্রভা সৃষ্টি করে বা অনুপ্রভা সৃষ্টি করে। তো ওইভাবে মূলত আমরা কি দৃশ্যমান আলো দেখি আর কি। বাট জাল টাকার মধ্যে ওই ফ্লোরোসেন্ট ফসফর কালি থাকে না, যার কারণে আপনি যদি তাকে ইউভি রশ্মি দেন, তো দেখা যাবে কি সে ইউভি বিকিরিত করতেছে, মানে অন্য কিছু করতে পারতেছে না। আচ্ছা, তো প্রথমে বলছে আমাকে এক্স পরমাণুর আউটবয় ব্যতিক্রম, এটা আপনাকে আগে বলছি। আচ্ছা, বিওসি তরঙ্গদৈর্ঘ্য কোন তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলের হবে? আচ্ছা, বিয়েরটা হবে হচ্ছে ইউভি। কেন ইউভি আপনাকে বলতে হবে? যে জাল টাকার মধ্যে কোনো ওই ধরনের স্পেশাল কালি থাকে না, যার জন্য সে যে রশ্মিটা আপতিত হয় সেটাই বিকিরিত করে বা প্রতিফলিত করে। কিন্তু আসল টাকা যেটা, আসল টাকার মধ্যে একটা স্পেশাল কালি থাকে, সেই কালির জন্য ওই সেই ইউভি রশ্মি শোষণ করে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে যায়, তারপর আবার যখন ব্যাক আসে তখন সে দৃশ্যমান বর্ণালী ছেড়ে দেয়। এরকম সুন্দর সুন্দর কিছু কথা আপনি এখানে লিখে দিবেন, হ্যাঁ। এটা আসছে হচ্ছে মাদ্রাসা বোর্ড 2023 সালে, গত বছরে আসছে আর কি। আচ্ছা, তো এই টপিকটি জাস্ট আলোচনা করার জন্য বললাম, হোপফুলি আপনার উপকার হবে, সমস্যা হবে না। ফাইনাল হচ্ছে আমাদের খুব একটা হাই ভোল্টেজ টপিক, দ্রাব্যতা গুণফল মানে কেএসপি, আপনারা শুনে থাকছেন। আয়নিক গুণফল মানে কেআইপি। আর সমায়ন প্রভাব, এখান থেকে প্রশ্ন আসবে 1000% আসবেই, মানে না আসার কোনো চান্সেস নাই। আর এই টপিক থেকে আমি আপনাদেরকে 2টা ম্যাথ করায় দিব, কারণ এখানে এই 2টা জায়গায় সব অনেক ভুল করে। তা আপনি যেন 2 জায়গায় ভুল না করেন, যেন প্রপারলি বুঝতে পারেন, আমি আপনাকে 2টা ম্যাথ আমি নিজে করাই দিব, মানে যেগুলো একটু অন্যরকমের ম্যাথ সেগুলো চুজ করছি, যেন ওইটা করলে আপনার পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের যে দ্রাব্যতা, এটা দুইভাবে মাপা হইতো। আগে মাপতাম সনাতন পদ্ধতিতে। সনাতন পদ্ধতি মানে ছিল হচ্ছে গ্রাম পার 100 মিলি, মানে প্রতি 100 মিলিতে কোনো দ্রব্যের যতটুকু থাকে ওটাকে বলা হতো সনাতন পদ্ধতি আর কি। ওটাকে তার দ্রাব্যতা বলা হইতো। যে ফর এক্সাম্পল মনে করেন সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বললাম 36, যেটার মানে হচ্ছে 100 মিলি দ্রবণে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব্য থাকতে পারে আর কি। এটা ফর্মুলা ছিল এস ইকুয়ালস 100 ইন্টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর, 100 ইন্টু দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর। তো এটাকে যদি আমরা সিম্বলে লিখি বা নোটেশনে লিখি, 100 ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে ক্যাপিটাল এম মানে হচ্ছে দ্রবণ, আর স্মল এম মানে হচ্ছে দ্রব। এখন দ্রবণ থেকে যদি দ্রবকে বাদ দিয়ে দিই, তখন আসলে দ্রাবক থাকবে, ঠিক আছে। তো জন্য আমরা এখানে দ্রাবকের ভরের পরিবর্তে লিখছি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, মানে 2টা চলক দিয়ে সমীকরণ বানাই দিছি। আচ্ছা, তো এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে ম্যাথ কেমন আসে? এখান থেকে সিকিউর ম্যাথ আসে হচ্ছে যে আপনার উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা ঠান্ডা করলে
কতটুকু লবণ কেলাসিতে হবে বা জমা হবে আর কি। আর মজার ব্যাপার হচ্ছে এই সিকিউর প্রশ্নগুলাই এমসিকিউতে পর্যন্ত দিছে। আমি আপনাদেরকে দেখাইছি, যেখানে আমি এমসিকিউ সলভ করছি ওখানে আপনাকে দেখাইছি বা দেখাবো আর কি। এই সিকিউর প্রশ্নগুলো এমসিকিউতে দিয়ে দিছে আর কি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে এইটা, এই যে দেখেন আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, এই যে গ নম্বরটা, যে এই পাত্রের দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম কেসিএল কেলাসিতে, মানে কতটুকু লবণ কেলাসিতে হবে। এটা কমন সেন্স, বেশি তাপমাত্রায় বেশি পরিমাণ লবণ থাকবে, কম তাপমাত্রায় কম পরিমাণ লবণ থাকবে। তো আপনাকে দেখতে হবে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু লবণ আছে আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু লবণ আছে। ফর্মুলা হচ্ছে এটা ইউজ করতে হবে। আর সলভটা ভালো মতো দেখেন, কারণ এখানে ছোটখাটো একটা প্যাচ আছে, একটা ট্রিক আছে। আগে যদি করে থাকেন বোঝার কথা, আর কেউ যদি বুঝতে না পারেন কমেন্টে জানেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, দেখেন গ্রাফটা একটু বুঝে ট্রাই করেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 40, এই যে দেখেন 40 বরাবর, আর 50-এ এরা দাগ দেয় নাই, 50 বরাবর দ্রাব্যতা হচ্ছে 60, ঠিক আছে। মানে 25 ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা হচ্ছে 40, 50 ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা হচ্ছে 60। আপনি যখন সলভ করবেন প্রথমে চেষ্টা করবেন বেশি তাপমাত্রা থেকে শুরু করতে, যে 60 ডিগ্রি মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা আছে না, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আপনি মূলত শুরু করবেন, যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু দ্রব আছে আর কতটুকু দ্রাবক আছে। ওই একই পরিমাণ দ্রাবক নিয়ে আপনাকে 25-এর কাজটা করতে হবে, ঠিক আছে। তো তখন আপনি দেখে যাবেন এই 25 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রব আছে, ওই হিসাব করে বিয়োগ করে দিলেই আপনি আনসারটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা কিন্তু করবেন, হ্যাঁ। এটা আসছে, এটা কোন বছরে আসছে? ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছে, কত বছর আগের বোর্ড। ইনফ্যাক্ট আরেকটা আসছে 23 সালে, এটা আসছে রাজশাহী বোর্ডে, হ্যাঁ। সেম গানে দেখেন একদম পুরো সেম টু সেম প্রশ্ন, মানে এটা আসছে ময়মনসিংহ বোর্ড 22 সালে, আর এই সেম প্রশ্নই যে 25-এ হচ্ছে আপনার দ্রাব্যতা 40, 50-এ হচ্ছে দ্রাব্যতা 60 আর কি, হ্যাঁ। প্রথমটা একদম সেম, যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম এবিএস সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব্য কেলাসিত হবে। সেম কনসেপ্ট, হ্যাঁ। এই লবণ শনাক্তকরণের যে কনসেপ্টটা আপনি কষ্ট একটু করে ফেলবেন। আচ্ছা, আর এরপরে যেটা এই ভিত্তিতে দ্রাব্যতা পরিবর্তন হবে কিনা, এটা আসলে হচ্ছে কমন ইফেক্ট বা সমায়ন প্রভাবের কনসেপ্ট, যেটা আমরা সামনে আলোচনা করছি। আচ্ছা, আর আধুনিক পদ্ধতিতে মূলত আমরা দ্রাব্যতা একক হিসাব করি হচ্ছে মোল পার লিটারে, ঠিক আছে। মোল পার লিটার হিসাব করি, অথবা মাঝে মাঝে কখনো কখনো আমরা গ্রাম পার লিটার হিসাব করি, ইন কেস কখনো যদি আপনার প্রশ্নে চাই তখন আর কি। এখন মোল থেকে গ্রামে যাওয়া যায়, গ্রাম থেকে মোলে যাওয়া যায়। আপনি মোল থেকে গ্রামে যাইতে হলে আণবিক ভর দিয়ে মাল্টিপ্লাই করবেন, এটা সিম্পলি মোল থেকে গ্রামে চলে যাবে। আর গ্রাম থেকে মোলে আসতে হইলে আপনাকে ভাগ দিতে হবে, ঠিক আছে। আপনি যদি পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ দেন আপনি মোলে আসতে পারবেন। তাহলে মোল থেকে যদি গ্রামে যাই সিম্পলি গুণ দিব, সিম্পলি এখানে গুণ দিব, গুণ দিলে আপনি গ্রামে চলে যাবেন আর কি। বাট এখানে কেয়ারফুল, আপনি যখন দ্রাব্যতা গুণফল বের করবেন, মানে আপনি কেএসপি যখন বের করবেন, দ্রাব্যতা গুণফল আমাদের কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট, কেএসপি বের করার সময় আপনাকে অবশ্যই মোল পার লিটারে রাখতে হবে। মানে আমাদের যে ঘনমাত্রা যেটা, আপনাকে অবশ্যই মোল পার লিটারে রাখতে হবে, অন্য কিছু রাখলে চলবে না। যদি গ্রাম পার লিটারেও থাকে মডিফাই করে সেটাকে মোল পার লিটারে নিয়ে নিতে হবে, হ্যাঁ। এই ভুলটা অনেকে করে, একটু সতর্ক থাকবেন। আচ্ছা, তো দ্রাব্যতা গুণফল বা কেএসপি নির্ণয়, এটা দুইটা নিয়ম আপনাকে দেখাবো, আমি দুইটা নিয়ম দেখাবো টোটাল, যে যেটা দিয়ে অভ্যস্ত সে সেটা দিয়ে করবেন। তো নিয়ম 1 হচ্ছে আমাদেরকে যে যৌগটা দিয়ে দেয় আমরা সে করি সেই যৌগটাকে ভাঙি। যেমন এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল, আমি যদি এটাকে ভাঙি অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে 3OH-। তো অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা এখানে হচ্ছে এস, সবুজ কালি দিয়ে লিখি চোখে একটু ভাসবে ভালো। এটা দ্রাব্যতা ধরলাম এস, এটা ধরলাম এস, তাহলে এটা কত হবে 3S, যদি এখানে সামনে একটা 3 আছে। এখন এটার কেএসপি খুবই সিম্পল, যে কেএসপি সমান সমান অ্যালুমিনিয়াম 3+, জুম ইন করে দিই, ইন্টু OH-, বাট এর পাওয়ারটা হয়ে যাবে হচ্ছে 3, যে আপনারা জানেন যে মোল সংখ্যাটা পাওয়ার হয়ে যায় আর কি, হ্যাঁ। মোল সংখ্যাটা পাওয়ার হয়ে যায়, তাহলে এমন হওয়ার কথা ছিল না। অ্যালুমিনিয়াম আপনি কি পাইছেন? এস পাইছেন, তো দ্যাটস আমি এখানে লিখলাম হচ্ছে এস ইন্টু, আর OH আপনি কয়টা পাইছেন? 3S পাইছেন OH, তো দ্যাটস ওয়াই OH এর পরিবর্তে আমি লিখতেছি হচ্ছে 3S, আর তার পাওয়ার দিলাম হচ্ছে কিউব। তো আপনি ক্যালকুলেশন করে দেখেন আলটিমেট আনসার আসবে হচ্ছে 27s⁴, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনাকে দ্রাব্যতা এস এর মান দিয়ে দেয় আপনি খুব ইজিলি কেএসপিটা বের করতে পারবেন। এটা হচ্ছে নিয়ম 1। ভালো মতো বোঝানোর জন্য আপনাকে আরেকটা দিছি, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট যদি বিয়োজিত করেন, কার্বনেট কিন্তু যৌগমূলক, হ্যাঁ। এটাকে 3 আবার আলাদা মনে করেন না, কার্বনেট হচ্ছে যৌগমূলক, CO3 সম্পূর্ণ হচ্ছে একটা, এটা মূলত এইভাবে বিয়োজিত হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতা এটা যদি হয় এস, এটা একটা, এটাও হবে এস, এটা হবে হচ্ছে এস। তো আমরা যদি এখানে কেএসপি বের করতে চাই তাহলে কেএসপি সমান সমান হচ্ছে ক্যালসিয়াম 2+ ইন্টু হচ্ছে আমাদের CO3 2-। ওকে, তাহলে ক্যালসিয়াম আপনি কত পাইছেন? এখানে পাইছেন এস, কার্বনেট পাইছেন হচ্ছে এস। কোনো মোল সংখ্যা কিন্তু নাই যে আপনি পাওয়ার দিবেন। এখানে দেখেন মোল সংখ্যা ছিল হচ্ছে 3, এই জন্য 3 কে আমরা পাওয়ার দিছি আর কি, হোয়াটএভার। তো এখানে দিলাম হচ্ছে এস, এখানে দিলাম হচ্ছে এস, দুইটা গুণ করলে হলো আমাদের S²। ওকে, এরকম আর কি। এটা হচ্ছে আপনার 1 নম্বর নিয়ম।
আর 2 নম্বর নিয়ম আমাকে ফর্মুলা দিয়ে করে ফেলে। হ্যাঁ, কোনো লবণ যদি এমন হয় যে এ এক্স বিওয়াই টাইপের লবণ, লবণ যদি এমন হয় যে এক্স বিওয়াই টাইপের লবণ, মানে এক্স বিওয়াই টাইপের লবণ, তখন কেএসপিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। মানে অনেকে এভাবে বলে যে আমার উপর আমি, তোমার উপর তুমি, সবার উপর আমি প্লাস তুমি, হোয়াট এভার, যেভাবে হোক আপনি মনে রাখবেন আর কি। এখন এবি টাইপের লবণ হলে দ্রাব্যতা হবে এস স্কোয়ার। এটা উদাহরণ আপনাকে ডান পাশে দিয়ে দিছি, একটু দেখে নিন। আর যদি এবি টু টাইপের লবণ হয় তাহলে হবে হচ্ছে 4s কিউব। আর কীভাবে আমরা পর দেখাইলাম, যেখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, 1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এস টু দি পাওয়ার 1 প্লাস 2। তো আপনি এটা দেখে নিয়ে একটু জাস্ট তুলনা করে নিন। আর কোন টাইপের লবণ কেমন হবে আমরা আপনাকে এখানে লিখে দিচ্ছি, একটু দেখে নেবেন। এবি3 হলে 27 এস টু দি পাওয়ার 4, আর A2B3 হলে 108 এস টু দি পাওয়ার 5। তো এই 4 টাইপের বাইরে আপনাকে লবণ দিবে না, যে কোনো লবণই দেখ আপনাকে অবশ্যই এই 4টা টাইপের ভিতরে দিবে আর কি, ঠিক আছে। আর এগুলো দেখে নিন, এগুলো আন্ডারে আপনাকে মূলত প্রশ্ন সলভ করতে হবে আর কি। আচ্ছা, তারপরে একটা কথা আপনাকে না বললেই না, দ্রাব্যতা গুণফল বা কেএসপি এটা মূলত আমরা বের করি হচ্ছে সম্পৃক্ত অবস্থায়, আর আয়নিক গুণফল বা কেআইপি এটা আমরা বের করি হচ্ছে যে কোনো অবস্থায়। তো দ্রাব্যতা গুণফল সম্পৃক্ত অবস্থায়, এটা ভালো মতো বুঝবেন, আর আয়নিক গুণফল হচ্ছে যে কোনো অবস্থায়। তো এই কনসেপ্টে আমরা করি কি, পদক্ষেপ পড়বে কি পড়বে না সেটা টেস্টিফাই করি, যে যদি আপনার কেআইপি কেএসপিতে ছোট হয় তাহলে পদক্ষেপ পড়বে না, ঠিক আছে। আর কেআইপি যদি কেএসপির সমান হয় তাহলে এই আপনার সম্পৃক্ত দ্রবণ মানে সমান সমান আর কি, যতটুকু থাকার কথা ঠিক ততটুকুই আছে, তা পদক্ষেপ পড়বে না। বাট কোনো কারণে যদি কেআইপিটা কেএসপি চেয়ে বেশি হয়, মানে যতটুকু থাকার কথা তার চাইতে বেশি আছে, তাহলে আপনার অবশ্যই সেখানে পদক্ষেপ পড়বে। তো আপনি এই কন্ডিশনে ভালো মতো মনে রাখবেন, যদি কেআইপি কেএসপি চেয়ে বেশি হয় তখনই আপনার এখানে পদক্ষেপ পড়বে। ওকে, আচ্ছা, তো আমরা একটা থিওরি আলোচনা করছি। একটা কথা আপনাকে লিখে দিছি এখানে, যে কেআইপি বের করার সময় সতর্ক থাকবেন। কেআইপি বের করার সময় জাস্ট পাওয়ারটা বসবে, হ্যাঁ, আপনার জাস্ট উপরে পাওয়ার দিয়ে গুণ হবে, মানে উপরে পাওয়ারটা বসে যাবে, বাট ভেতরে কোনো কিছু গুণ করার প্রয়োজন নাই। এই কথাটার মানে কি, যারা আপনি কেএসপি মানে সরি কেআইপি কেএসপি ভালো মতো করছেন তারা বোঝার কথা, যে কেআইপিতে আসলে আমরা ভিতরে গুণ দেই না। হ্যাঁ, যদি আপনার সাথে মিলে যায় আপনি একটু জাস্ট রিলেট করেন আর কি। যেটা ভালো মতো বোঝানোর জন্য আমি একটা প্রশ্ন চুজ করছি, যেন আপনাকে প্রপারলি বুঝিতে পারি যে আসলে প্রশ্নটা আপনি কিভাবে করবেন। তো দেখেন, আপনাকে বলছে যে দ্রবণ দ্বয় মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, একটা করলে মোটামুটি ক্লিয়ার। অদক্ষেপ পড়বে কি পড়বে না এটা জাস্টিফাই করার জন্য আমাকে বের করতে হবে কেআইপি, আমাকে বের করতে হবে হচ্ছে কেআইপি। আর ভালো মতো খেয়াল করে রাখেন, আপনি যার কেএসপি দেওয়া থাকবে সবসময় তার কেআইপি বের করবেন। এটা আমি আপনাকে সাইড নোট আকারে লিখে দিচ্ছি, এটা ভালো মতো মনে রাখবেন, যে আমাদের প্রশ্নে যার কেএসপি দেওয়া থাকবে, যার কেএসপি দেওয়া থাকবে তার কেআইপি বের করব, তার কেআইপি বের করব, ঠিক আছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আপনাকে আমাকে এখানে M2SO4 এর কেএসপি দেওয়া আছে, একটু জুম ইন করে দিয়ে আপনাদের দেখতে সুবিধা হবে। আমাদের M2SO4 এটার কেএসপি দেওয়া আছে। আর প্রশ্ন একটু জাস্ট দেখেন, একটু মানে এখানে হচ্ছে MOH3, এখানে M প্রাইম আর কি। হ্যাঁ, একটু জাস্ট মানে আপনাকে সতর্ক থাকতে হবে, এখানে ওরা একটু এখানে একটা M প্রাইম দিয়ে দিছে আর কাছে, আমি ওভাররাইট করলাম না, আপনি বুঝতে পারবেন, হোপফুলি আপনি দেখার কথা। হ্যাঁ, এখানে একটা M প্রাইম দিয়ে দিছে। তো আমরা করব কি, এটার কেআইপি বের করব, এটার কেআইপি বের করবেন। কেআইপি যদি কেএসপি যদি বেশি হয় তাহলে পদক্ষেপ পড়বে, আদারওয়াইজ পড়বে না। এখন আমাদের প্রথমে যে যৌগটা আপনি করবেন কি, যৌগটাকে ভাঙাবেন। খুবই সিম্পল, আমি যেভাবে করতেছি আপনি সেম টু সেম আমার স্টেপগুলো ফলো করবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমাদের প্রথমত আছে হচ্ছে এখানে কেএসপি দেওয়া আছে কার, এই কেএসপি দেওয়া আছে হচ্ছে যে এটার M2SO4 এর। হ্যাঁ, আমরা প্রথমে এটাকে ভাঙাবো, ঘন নম্বর দিয়ে নিই আমি। আমরা যার কেএসপি দেওয়া আছে ওটাকে প্রথমে ভাঙিয়ে নিব। তাহলে ভাঙাচ্ছে এখানে M2SO4। মূলত আমি এটার কেআইপি বের করবো, তো এই জন্য আমরা এটাকে ভাঙিয়ে নিচ্ছি। হ্যাঁ, আসলে যেটাকে আমরা ভাঙাই, আপনারা জানার কথা যে যোজনী আসলে ইন্টারচেঞ্জ হয়, যে এম এর যোজনী হচ্ছে সালফেটের কাছে, মানে এম এর যোজনী 3 ছিল, এটা সালফেটের কাছে এখন, আর সালফার যোজনী 2 ছিল, এটা এম এর কাছে এখন। এখন যোজনী যাদের কাছে ব্যাগ দিয়ে দিই, ব্যাগ দিয়ে দিলে এমন হওয়া উচিত না, এম এর যোজনী হচ্ছে 3+, আর সালফেটের হচ্ছে 2- SO4 2- দিলাম। এখন এখানে এম আছে কয়টা, 2টা, দেড়শো সামনে বসবে 2, আর সালফেট আছে এখানে কয়টা, 3টা, ঠিক আছে। দেড়শো সামনে বসবে হচ্ছে 3। তা আমাদের প্রথমে লবণটাকে ভাঙিয়ে নিলাম। এখন আমি করব কি, মিশ্রণে এটার ঘনমাত্রা বের করব, আরেকবার এটার ঘনমাত্রা বের করবো, মানে আমাদের মিশ্রণ যেটা, দুটাকে যখন মিক্স করব, একবার এই যে N3+ আছে এটা ঘনমাত্রা বের করব, আরেকবার আমি এই যে S4 2- আছে এটা ঘনমাত্রা বের করব। পরে দুটাকে গুণ করে আমি সিম্পলি আয়নিক গুণফলটা বের করে ফেলবো। আচ্ছা, তো আমরা প্রথমে লিখতেছি হচ্ছে প্রথমে এই যে N3+ যেটা আছে না, আমি প্রথমে এটার ঘনমাত্রাটা বের করতেছি N3+-এর।
তো প্রথমে আমরা কোন কালি ইউজ করব, এটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমরা লিখতেছি n3 প্লাসের ঘনমাত্রা, আর লিখবো এরকম মিশ্রণে n3 প্লাস, একটা থার্ড ব্র্যাকেট দিব। হ্যাঁ, তার সময় দেখা যায় মিশ্রণে n3 প্লাসের ঘনমাত্রা। আর আমরা মিশ্রণের ঘনমাত্রা বের করার জন্য সবসময় এই ফর্মুলাটা ইউজ করি, v1s1 সমান সমান v2s2। এখানে v1 হচ্ছে প্রাথমিক ভলিউম, প্রাথমিক ঘনমাত্রা, আর v2s2 হচ্ছে যখন আমরা মিক্স আপ করে ফেলবো তখন এর ভলিউম আর তখনকার এই ঘনমাত্রাটা। তো আমার লাগবে হচ্ছে s2। তাহলে আমি যদি বলি এখানে একটু সুন্দর করে লিখি, লিখি s2 সমান সমান হচ্ছে v1s1 ডিভাইড হচ্ছে আমাদের v2। তো এখন একটু মনোযোগ দিতে হবে। দেখেন আমি বের করতেছি হচ্ছে n3 প্লাসের ঘনমাত্রা। হ্যাঁ, n3 প্লাস। এখন এই দুইটা পাত্রের মধ্যে m কোথায় আছে, এই দুই পাত্রের মধ্যে m কোথায়, এই প্রথম পাত্রে। ভালো মতো খেয়াল করেন, এই প্রথম পাত্রে হচ্ছে আমার m। হ্যাঁ, প্রথম পাত্রে হচ্ছে আমার m। তাহলে প্রথম পাত্রের যে ভলিউম আর প্রথম পাত্রের যে ঘনমাত্রা, এটাই মূলত হচ্ছে m এর ভলিউম আর m এর ঘনমাত্রা। আবার এখানে m আছে হচ্ছে একটা, তো এদের আমাকে কোনো কিছু গুণটুন করা লাগবে না। যদি কোনো কারণে এখানে m এর পরিমাণ বেশি থাকতো সেক্ষেত্রে আমাকে এখানে গুণ করা লাগতো। মনে করো সাপোজ এখানে m আছে দুইটা, তাহলে m এর ঘনমাত্রাকে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো। ঠিক আছে, এটা জাস্ট সংক্ষেপে বলে দিলাম, আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বলেন, আমরা ইনশাআল্লাহ আপনাকে বুঝিয়ে দিব রিপ্লাই দিয়ে আর কি। আচ্ছা, তো এখানে এটার প্রথমে ভলিউম হচ্ছে 60 মিলি, এটা মুছে দিচ্ছি, 60 মিলি 0.03 মোলার। তাহলে আমাদের এখানে ভলিউম হচ্ছে 60 মিলি আর ঘনমাত্রা হচ্ছে 0.03 মোলার। আর v2 হচ্ছে দুইটার মিক্সচার, তাহলে এটার হচ্ছে 60 মিলি, এটার হচ্ছে 50 মিলি, তাহলে 60 50 যোগ করলে হচ্ছে আমাদের 110। হ্যাঁ, ক্যালকুলেশনটা আমি আপাতত পরে করতেছি। ওই ডান পাশে আরেকটা যেটা আছে না, আমরা সেটার ভ্যালুটা লিখে দিই, পরে আমরা একবার হিসাব করতেছি। আচ্ছা, তো মিশ্রণে n3 প্লাসের ঘনমাত্রা লিখছি, আর আরেকটা লাগবে হচ্ছে আমার এই SO4 2 মাইনাস। তো এটা আমি লিখতেছি মিশ্রণে, আপনি সুন্দর অন্য জায়গায় লিখবেন, বাট আমি পাশাপাশি লিখতেছি আর কি। SO4 2 মাইনাস এত এর ঘনমাত্রা, এটার ফর্মুলা ডিরেক্ট লিখতেছি, S2 সমান সমান হচ্ছে আমাদের v1s1 ডিভাইডেড বাই v2 ইকুয়ালস। আচ্ছা, তো আমাদের দেখেন সালফেট কোন পাত্র থেকে আসছে, সালফেটটা আসছে মূলত হচ্ছে এই পাত্র থেকে। দেখেন এই পাত্র হচ্ছে আমার SO4, তো এটার কত, আয়তন কত, 50 মিলি, আর ঘনমাত্রা 0.04, আর সালফেট কিন্তু এখানে একটাই। হ্যাঁ, তাহলে আমাকে কিছু করতে হবে না, যা আছে আমি তাই বসাই দিব। তাহলে ভলিউম হচ্ছে 50, ঘনমাত্রা 0.04, আর টোটাল ভলিউম হচ্ছে 110। ঠিক আছে, টোটাল ভলিউম হচ্ছে আমাদের 110। তো আমরা এখন ছোট করে একটু ক্যালকুলেশন করে দেখি যে আসলে এখানে কত আসে আর কি। ওকে, আচ্ছা, তো আমাদের ডান পাশে এখানে ক্যালকুলেটর আছে, আমরা একটু হিসাব করে নেই এখানে। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের 60 ইন্টু 0.03 ডিভাইড বাই 110। আচ্ছা, এখানে আসছে হচ্ছে 0.16। আচ্ছা, এটা আসছে আর কি 0.0163 এমন আসছে আর কি, এত মোলার। আচ্ছা, পরবর্তীতে এখানে আরেকটা যেটা ক্যালকুলেশন আছে, এটাকে যদি আমি করি, ক্যালকুলেটরে টক টক সাউন্ড করতেছে, সুন্দর লাগতেছে। আচ্ছা, 50 ইন্টু 0.04 ডিভাইড হচ্ছে আপনার 110। আচ্ছা, এটা আসছে হচ্ছে আপনার 0.01818 এরকম আর কি আমার চলতেছে আর কি। হ্যাঁ, তো আমি যেটা ঘনমাত্রা বের করে ফেলছি, এখন আমার কাজ মোটামুটি শেষ। আচ্ছা, এখন হচ্ছে মেইন কাহিনী, এখন আমি কেআইপি বের করব। সুতরাং M2SO43 এর কেআইপি, এই জায়গাতে আপনাকে ভুল করবেন, খেয়াল করেন। M2SO43 এর কেআইপি সমান, দেখেন তো আমরা যখন এটাকে ভাঙাইছিলাম m কয়টা পাইছি আমরা, দুইটা। হ্যাঁ, তো আমরা এখানে লিখবো n3 প্লাস, যেহেতু মোল সংখ্যা ছিল 2, এটাকে দিয়ে দিবি স্কোয়ার, ইনটু আমরা সালফেট এখানে কয়টা পাইছি, 3টা। তো সালফেটটাকে আমরা জাস্ট পাওয়ার দিয়ে কিউব দিয়ে দিব, তাহলে SO4 2 মাইনাস ইনটু হচ্ছে কিউব। ঠিক আছে, আমি কিন্তু এই যে মাঝখানে যেটা আসছে না, এগুলোকে কোনো গুণটুন কিচ্ছু হবে না। এই যে এখানে যে ঘনমাত্রাটা, এগুলোকে 2 দিয়ে বলেন বা এটাকে মনে করেন 3 দিয়ে গুণ বলেন, এরকম কোনো কিছু আপনাকে গুণ করতে হবে না। জাস্ট এই মূল সংখ্যা যেটা, এটা পাওয়ারে চলে আসবে। বুঝতে পারছেন এটা কেন, সে ব্যাখ্যাটা আপাতত আজকে না দিই, পরীক্ষার আগে জাস্ট মনে রাখবেন, যখন আপনি কেআইপি বের করবেন এই মূল সংখ্যাটা জাস্ট পাওয়ার হবে, কোনো কিছু ভিতরে গুণ হবে না। তাহলে n3 এর যে ঘনমাত্রা, এটা আমি দেখেন এখানে বের করছি, এই যে আমাদের যে n3 ছিল
এই এন দিয়ে ঘনমাত্রা বের করছি 0.0163। আমরা এখানে বসাচ্ছি 0.0163, এটা স্কোয়ার ইন্টু, আর SO4 এর যে ঘনমাত্রাটা এই যে এখানে পাইছি 0.01818, 0.018, আচ্ছা 0.01818, এটা হচ্ছে আমাদের কিউব। তো একটু ক্যালকুলেশন করতে হবে, দেখি আমার ক্যালকুলেটরে কিরকম আনসার আসে। 0.0163, আচ্ছা 63 এর পাওয়ার হচ্ছে কিউব, সরি পাওয়ারটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার, ওকে, ইন্টু হচ্ছে আমার 0. এটা 90 আসলো কেন, ইন্টু হচ্ছে 0.01818, আচ্ছা এর পাওয়ার হচ্ছে আমাদের 3। আসলে এটাতে আমি খুব বেশি টাইপিং করি নাই, তো দ্যাটস আসলে খুবই স্লো, খুব দেরি হচ্ছে আর কি লিখতে। আচ্ছা এটা আসছে আমাদের 1.59, সো 1.6 বলা যায়, সমস্যা নেই, 1.596 ইন্টু 10⁻⁹ ইন্টু 10⁻⁹। এটা হচ্ছে আমার কেআইপি আর কি। এখন আমি দেখি আমার প্রশ্নে আমাকে কেএসপি কত দেওয়া ছিল। আমার প্রশ্নে কেএসপি ছিল হচ্ছে 10⁻11, 1.75 ইন্টু 10⁻11, তাহলে কেএসপি ছিল হচ্ছে 1.75 ইন্টু 10⁻11, আর এটা হচ্ছে 10⁻⁹। ডেফিনেটলি আমার কেআইপিটা কেএসপি চাইতে বড়। আপনারা অনেকে জানেন যে 10⁻⁹ অবশ্যই 10⁻11 চাইতে বড়। যেহেতু কেআইপি কেএসপি চাইতে বড়, সুতরাং পদক্ষেপ পড়বে, ঠিক আছে, সুতরাং পদক্ষেপ পড়বে। আমি যেভাবে করাইছি অবশ্যই করবেন, দেখবেন পাঞ্জিরি গাইডে দেখলাম এটা সলিউশন ভুল দেওয়া, কথা বুঝতে পারছেন। পাঞ্জিরি গাইডে এখানে ওরা করছে কি, যে সালফা 3টা ছিল না, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই করার কোনো প্রশ্নই আসে না, যা আসছে তাই বসাবেন, জাস্ট পাওয়ার দিবেন। হ্যাঁ, আচ্ছা, তো আশা করতেছি আপনার এটা ক্লিয়ার। আমি সামনে দিকে যাচ্ছি। লাস্টে আমার একটা টপিক আপনার আলোচনা করবো, সেটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট বা হচ্ছে সময়ায়ন প্রভাব, যে একই রকম আয়ন থাকলে আমাদের আসলে কি হয়। তো সময়ায়নের প্রভাবে মূলত হচ্ছে আপনার দ্রাব্যতা হ্রাস পায়। কিভাবে হ্রাস পায়, যেমন দেখেন আমরা প্রথমে একটা লবণ দিলাম, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlClC ছিল, এখানে আপনি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছেন, যেটা ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। কাহিনীটা কি হয় আপনাকে দেখাই। প্রথমে মনে করেন AlCl3, এটাকে আমি আগে থেকে বিয়োজিত করে রাখছি, এখানে অ্যালুমিনিয়াম 3+ হবে, 3Cl- হবে। এখন এই সলিউশনে আমি যদি NaCl দিই, মনে করেন NaCl দিলাম, এটা বিয়োজিত কি হবে, এটা উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম প্লাস, আর উৎপন্ন করবে হচ্ছে Cl-। এটা ঘনমাত্রা 0.1, এটাও 0.1, এটা হচ্ছে 0.1। এখন এই ক্লোরিন কি দুই জায়গাতেই আছে না, দুই জায়গাতেই আছে। তো এটাকে মূলত বলা হয় হচ্ছে সমআয়ন বা কমন আয়ন ইফেক্ট। এখন দুই জায়গায় ক্লোরিন থাকার কারণে ক্লোরিনের পরিমাণটা বেড়ে যাবে। হ্যাঁ, ক্লোরিনের টোটাল পরিমাণ হবে হচ্ছে 3s + 0.1, 3s + 0.1। এখন এই পাশে এই ক্লোরিনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এটা দ্রাব্যতার পরিমাণটা কমে যায় আর কি। তো এটাই মূলত বলা হচ্ছে কমন আয়ন ইফেক্ট বা সময়ায়ন প্রভাব। এখান থেকে ম্যাথ আসে পরীক্ষাতে, কিরকম ম্যাথ আসে দেখেন। একটা প্রশ্ন দেখেন, আপনাকে এখানে বলছে যে এই 25 থেকে ওইটাকে যেটা আপনার সনাতন পদ্ধতির যে ম্যাথটা ছিল সেটা, যে কতটুকু কেলাসিতে হবে আর কি, আশা করছি একটু করে ফেলতে পারবেন। পরেটা দেখেন, AB3 এর উপস্থিতিতে MB3 এর দ্রাব্যতা পরিবর্তিত হয়, কতটুকু পরিবর্তিত হয় আপনাকে বের করে দেখাইতে হবে, ঠিক আছে। এই ম্যাথটা আমি আপনাকে করে দিই, তাহলে হয়তো আপনার জন্য সুবিধা হবে আর কি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটা আছে রাজশাহী বোর্ডে। হ্যাঁ, রাজশাহী বোর্ড 23 সালে আসছে। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে AB3 এর যে দ্রাব্যতা পরিবর্তিত হয়, প্রথমে AB3 এর যে দ্রাব্যতা কত ছিল, সরি AB3 না তো MB এর আর কি, যে AB3 এর উপস্থিতিতে MB এর দ্রাব্যতা পরিবর্তিত হয়। প্রথমে আমাদের MB এর KSP দেওয়া আছে, KSP থেকে আমরা তার দ্রাব্যতাটা বের করব। এটা হচ্ছে ঘ নম্বরটা আমরা প্রথমে লিখতেছি MB এর KSP সমান, এটা দেওয়া আছে হচ্ছে আপনার 1.8 × 10⁻⁻10, 1.8 × 10⁻⁻10। এখন এটা হচ্ছে আপনার এবি টাইপের, দেখে বুঝতে পারতেছেন এবি টাইপের। এখন এবি টাইপের লবণের জন্য এখন এই লবণের কেএসপি হচ্ছে সিম্পলি S², কেএসপি হচ্ছে S²। তো আমি এখানে দ্রাব্যতা বের করে ফেলতেই পারি, S ইকুয়ালস হচ্ছে আমাদের √/KSP, S ইকুয়ালস √/KSP। তো আমরা যদি ডাটা বসাই, √1.8 × 10⁻⁻10, এখানে যেটা আসবে এটা হচ্ছে তার
দ্রাব্যতা মানে প্রাথমিক দ্রাব্যতা যেটা কত ছিল। তা আমরা আমাদের ক্যালকুলেটর হিসাব করি, দেখি আনসারটা কত আসে। √/1.8 ইন্টু 10⁻⁻10। আচ্ছা, এটা আমি যদি ইঞ্জিনিয়ারিং মোডে নিয়ে যাই, আমাদের আনসারটা আসছে হচ্ছে 1.341 ইন্টু 10⁻⁻5 এত মোল পার লিটার। দ্রাব্যতা হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে। এরপর আমাকে বলছে যে AB3 উপস্থিতিতে MB এর দ্রাব্যতা পরিবর্তিত হয়, তাহলে অবশ্যই আমাকে AB এর যে ঘনমাত্রা যেটা অবশ্যই দেওয়া থাকবে। আচ্ছা, আমরা একটু উদ্দীপক পড়ে দেখি। আচ্ছা, 2 তাপমাত্রা AB এর দ্রাব্যতা দেওয়া আছে, কোনো ঘনমাত্রা নাই। আচ্ছা, এখানে প্রশ্নটা এরর আছে, হ্যাঁ মিস্টেক আছে। এখানে আসলে AB3 একটা দ্রাব্যতা দেওয়া থাকবে, মাস্ট বি দ্রাব্যতা দেওয়া থাকবে। আমরা সহজ করার জন্য মানে বিগত বছরে যেগুলো দেয় মানে সবসময় দ্রাব্যতাটা 0.1 মোলার দেয়। এই AB3 এর দ্রাব্যতা এটা দেওয়া থাকবে প্রশ্নে, অবশ্যই দেওয়া থাকবে, নইলে আসলে আমরা বুঝতে পারবো না যে কিভাবে চেঞ্জ হচ্ছে। উদ্দীপকে মানে দেওয়ার কথা ছিল, বাট আসলে কোনো কারণে হয়তো বা দেয় নাই, বাট দিলেও এখানে হয়তো বা টাইপিংয়ে উঠে নেই আর কি। আচ্ছা, তো আমরা যদি 0.1 মোলার AB3 এর উপস্থিতিতে MB এর দ্রাব্যতা পরিবর্তিত হয় বিশ্লেষণ করো। তো প্রথমে MB এর দ্রাব্যতা কেমন ছিল, এরকম ছিল, হ্যাঁ MB এর দ্রাব্যতা ছিল হচ্ছে এরকম। তো আমরা আগের মতো করবো কি, এটাকে সাজাবো। কিভাবে সাজাবো দেখেন, প্রথমে আমরা MB কে লিখবো। আমাদের প্রথমে যোগটা ছিল হচ্ছে MB। তো MB কে যদি আমরা ভাঙি তো থাকবে হচ্ছে M প্লাস প্লাস হচ্ছে আমাদের B মাইনাস। আর এখানে আমরা কি অ্যাড করছি, আমরা এখানে আমাকে বলছে হচ্ছে যদি আমরা AB3 অ্যাড করি। এখন AB3 যদি এখানে অ্যাড করি, আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কি হয়। AB3 এটাকে যদি ভাঙি, যোজন ইন্টারচেঞ্জ হয়েছে, যে এর যোজনী 3 যেটা B এর কাছে, তার মানে এটা হবে হচ্ছে A3 প্লাস প্লাস হচ্ছে B মাইনাস। আর B কয়টা, 3টা। এখন AB3 এর ঘনমাত্রা এটা প্রশ্নে দিয়ে দেওয়ার কথা ছিল 0.1, বাট দেয় নাই, কিছুক্ষণ দেওয়ার কথা ছিল, দেয় নাই। তো আমরা বাই ডিফল্ট ধরে নিয়েছি 0.1 মোলার। তাহলে যদি আমরা 0.1 ধরি, এটা লিখলাম হচ্ছে AB3, এটা হচ্ছে 0.1, এটা 0.1, এটা কত 3 ইন্টু 0.1 যেহেতু 3B মাইনাস। আর উপরে যে আমাদের MB ছিল এটা দ্রাব্যতা, এটা ধরলাম হচ্ছে S, এটা ধরলাম S, এটা ধরলাম হচ্ছে আমাদের S। ওকে, আচ্ছা তাহলে এখন কমন আয়ন হচ্ছে আমাদের বি আয়ন কিন্তু বের হয়ে গেছে। আপনি কিন্তু পরীক্ষাতে ওভাররাইট করবেন না, আমি যে সেভাবে লিখতেছি, আপনার ওভাররাইট করার কোনো প্রয়োজন নেই, আপনি এভাবে লিখবেন। তো আপনি পরীক্ষাতে এভাবে লিখবেন যে বি মাইনাসের মোট ঘনমাত্রা, বি মাইনাসের মোট ঘনমাত্রা বা পরিমাণ যেটা হচ্ছে আমাদের S প্লাস 3 ইন্টু 0.1 মানে হচ্ছে 0.3, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন প্রশ্ন আমাকে কি বলছি, একটু জাস্ট আবার রিমাইন্ড করে দিই যে দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয়। এখন একটা যৌগের কেএসপি কখনো চেঞ্জ হয় না, কেএসপি কখনো চেঞ্জ হয় না, মানে কেএসপি যা থাকার তাই থাকে, বাকি ডাটাগুলো চেঞ্জ হয় আর কি। তাপমাত্রা সেম থাকলে কেএসপি সবসময় সেম থাকবে, কখনো চেঞ্জ হবে না। তাহলে আমি এই যৌগের কেএসপি বের করি, আমাদের এমবি যৌগ যেটা, এমবি যৌগের কেএসপি বের করতেছি। এমবি যৌগের কেএসপি হচ্ছে M প্লাস ইন্টু হচ্ছে B মাইনাস আর কি। তাহলে আমরা M কে গুণ করব এই M প্লাস ইন্টু হচ্ছে আমাদের B মাইনাস, গোলাবেন না, হ্যাঁ ভালো মতো মনে রাখবেন। আচ্ছা, তাহলে এখন কেএসপি কে আমরা কেএসপি জায়গায় রাখলাম, M প্লাস আমাদের কত, M প্লাস কে আমরা ধরলাম হচ্ছে S ধরছিলাম, তাহলে M প্লাস কে রাখলাম হচ্ছে S ইন্টু, বাট B মাইনাস কত, B মাইনাস টোটাল কত হয়ে গেছে, বেড়ে গেছে না, এই যে দেখেন B মাইনাস হয়ে গেছে হচ্ছে S প্লাস 0.3, তাহলে B মাইনাস হচ্ছে আমাদের S প্লাস 0.3। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসার কথা, এখানে ইমপ্লাইজ দ্যাট চিহ্ন দিই। আচ্ছা, এরপর আমরা প্রশ্ন রাখছিলাম, একটা প্রশ্ন আমি অ্যাড করে দিই, কারেন্ট টেমপ্লেট না, এখানে কোন পেপার অ্যাড করব, কারেন্ট টেমপ্লেট। আচ্ছা হ্যাঁ, একটা পেজ অ্যাড করে দিয়েছি যে আমি লিখতে পারি। আচ্ছা, তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, কেএসপি সমান সমান S স্কোয়ার প্লাস 0.3S। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, হ্যাঁ যদি আপনার প্রশ্ন অনেক কঠিন করে, দেখবেন এখানে S স্কোয়ার, S কিউব বা S⁴ যে কোনো কিছু আসতে পারে। আপনি করবেন কি, S স্কোয়ারকে সিম্পলি ইগনোর করবেন, জাস্ট আপনি যেখানে শুধু S থাকবে আপনি এটা নিয়ে কাজ করবেন। আমি লিখতেছি S, এরকম লিখবেন আপনি যে S স্কোয়ার 2 লেস দেন S, ঠিক আছে, এই সাইড নোটটা আপনি দিবেন। তো এটাকে আমরা অগ্রাহ্য করে পাই, মানে এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। সুতরাং কেএসপি সমান সমান 0.3S, মানে আপনাকে এখানে স্কোয়ার থাকুক বা কিউব থাকুক সব কিছু আপনি বাদ দিয়ে শুধু এটা নিয়ে করবেন।
যে আনসার আসবে আপনি যদি পুরোটা নিয়ে করেন দেখবেন ঠিক ওটার মতোই কাছাকাছি আনসার আসছে। তো শুধু শুধু স্কোয়ারের কাজ করার আমার কোনো প্রয়োজন নাই, আমি সিম্পলি বাকি সব কিছু বাদ দিয়ে দিব, শুধু এস আপনি রাখবো, আপনি করে দেখেন আনসারটা সেমই আসবে। তাহলে আমাদের এখানে কি আসা উচিত? এস হচ্ছে কেএসপি ওভার 0.3। তাহলে কেএসপির মান তো দেওয়াই ছিল, কেএসপি কত আমাদের? কেএসপি হচ্ছে কোথায় গেল কেএসপি? হ্যাঁ, কেএসপি এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻10। 1.8 ইন্টু 10⁻⁻10 আমরা এখানে বসাচ্ছি 1.8 ইন্টু 10⁻⁻10 ডিভাইড বাই হচ্ছে আমাদের 0.3। তো ক্যালকুলেট করে দেখি কত আসে। 1.8 ইন্টু 10⁻⁻10 ডিভাইড বাই হচ্ছে আমাদের 0.3। আচ্ছা, এটা আসছে হচ্ছে 6 ইন্টু 10⁻⁻10। দেখেন আগে দ্রাব্যতা ছিল হচ্ছে 1.34 10⁻⁻5, এখন হয়ে গেছে 10⁻⁻10, অনেক কমে গেছে। কথা বুঝতে পারছেন? তো আপনি জাস্ট করবেন কি, এদের তুলনা দেখাই দিবেন যে আচ্ছা তুলনা করতে হবে না, জাস্ট বলছে দ্রাব্যতা পরিবর্তিত হয় বিশ্লেষণ করো। আপনি চাইলে বিয়োগফল দেখাইতে পারেন বা ভাগফল আকারে তুলনা দেখাইতে পারেন যে হ্যাঁ এই দুইটার মধ্যে আসলে দ্রাব্যতা পরিবর্তন হইতেছে, মানে কমন আনার ফলে দ্রাব্যতাটা অনেক কমে যাচ্ছে, অলমোস্ট প্রায় কত 1,00,000 গুণ কমে যাচ্ছে আর কি। আচ্ছা, পরবর্তীতে আমাদের প্রশ্ন যে কমনায়ন থেকে কেমন প্রশ্ন হয় বা দ্রাব্য থেকে কেমন প্রশ্ন হয়। আমাদের দ্রাব্য থেকে প্রশ্ন হয় সবচাইতে বেশি। দ্রাব্য থেকে প্রশ্নগুলো কেমন হয়? অদক্ষেপ পড়বে কি পড়বে না, যেটা আপনাকে আমি দেখাইছি। সময়ায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা কি পরিবর্তন হবে কি হবে না, সেটাও আমি আপনাকে দেখাইছি। তো এখান থেকে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে 11 থেকে 12টার মতো প্রশ্ন আমরা সিলেক্ট করছি আপনাকে দেখানোর জন্য। তো চলেন আমরা আপনাকে দেখাই। আমরা এখানে খুব বেশি সলভ করবো না, আপনাকে জাস্ট বলে দিব। দেখেন এখানে ডাটা মাটা দেওয়া আছে, দেওয়ার পর আপনাকে কেএসপি দেওয়া আছে, বলছে যে এ পাত্রের যৌগটির দ্রাব্যতা গুণফল বের করো। আশা করতেছি আপনি গুণফল বের করতে পারবেন। পরে আপনাকে বলছে এ আর বি মিক্স করলে অদক্ষেপ পড়বে কিনা। সিম্পল, আপনি জাস্ট কেআইপি বের করবেন, কেআইপি বের করে আপনি তুলনা করে দিবেন অদক্ষেপ পড়বে কি পড়বে না। এটাতে আসেন সেম কার্বন কপি প্রশ্ন, এটা আসছে ময়মনসিংহ বোর্ড 21-এ, এটা আসছিল হচ্ছে সিলেট বোর্ড 21-এ। আচ্ছা, এর আপনাকে বলছে M2+N শনাক্তকরণের পরীক্ষাটির সমীকরণ সহ লিখো। এটার ব্যাখ্যাটা আমরা এই আমাদের এই চ্যাপ্টারে লাস্টে রাখছি, আপনাকে কোনো কিছু বাদ দিয়ে নেই, তো এটা আমরা আলোচনা করতেছি না। এটা হচ্ছে মূলত আয়ন শনাক্তকরণ আর কি। হ্যাঁ, আচ্ছা, এ আর বি মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা, আপনি জানেন অদক্ষেপ পড়বে কি পড়বে না। আয়নিক গুণফল বের করবেন, মানে কেআইপি বের করবেন, কেআইপি যদি বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে। পরের প্রশ্ন আমাকে বলছে যে উদ্দীপকের অম্লীয় আয়ন শনাক্তকরণের পরীক্ষা, এটাও আসলে হচ্ছে আপনার ওই যে আয়ন শনাক্তকরণের পরীক্ষাটা আর কি। পরে আপনাকে বলছে উদ্দীপকের 0.1 মোলার HCl যোগ করলে দ্রাব্যতা গুণফলের কোনো পরিবর্তন ঘটবে কিনা। এটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট, আপনি যেটা দেখছেন একটু আগে আপনাকে যেটা আলোচনা করলাম, এই কমন আয়ন ইফেক্ট বা সমায়ন প্রভাব, এটার প্রভাব হচ্ছে এটা। প্রথমে আপনি দ্রাব্যতা বের করবেন, পরে 0.1 মোলার HCl যোগ করলে কি হয় সেটা বের করবেন, পরে just আপনি তুলনা করে দিবেন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে এখানে উদ্দীপকে কপার হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বের করো। এই যে দেখেন কপার হাইড্রোক্সাইডের এই পরিমাণ আপনাকে দিয়েছে, দ্রাব্যতা গুণফল দিয়ে দিয়েছে, যেখানে দ্রাব্যতা গুণফল দেওয়া নিচে আপনাকে জাস্ট দ্রাব্যতা বের করতে হবে। এটা AB2 টাইপের লবণ। এখন AB2 টাইপ হলে তার মানে কি 4s³ সমান সমান হচ্ছে আমাদের KSP। আপনি এখান থেকে জাস্ট দ্রাব্যতাটা হিসাব করবেন। আচ্ছা, এখন এই দুটাকে একত্রে মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, আপনি জানেন দুটাকে মিক্স করলে যার KSP দেওয়া থাকবে তার KIP বের করবেন, পরে আপনি ডিসিশন মেক করবেন অদক্ষেপ পড়বে কি পড়বে না। আচ্ছা, এরপর এটা দেখেন প্রথমটা হচ্ছে সনাতন পদ্ধতি, এটা গুরুত্ব সহকারে করবেন। এটা কোন বোর্ডে আসছে? এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে। আচ্ছা, পর আপনাকে বলছে এ আর বি পাত্রের দ্রবণে যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস ঘটে কি? আচ্ছা, অবশ্যই হ্রাস ঘটবে। এখানে দেখেন ক্লোরিন আছে না, যেখানে ক্লোরিন আছে এখানেও ক্লোরিন আছে, এটা মূলত হচ্ছে কমন আয়ন হবে আর কি। তো সমায়নের প্রভাবে এদের দ্রাব্যতাটা অবশ্যই কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এটাও সেম। প্রথমে বলছে দ্রাব্যতা গুণফল বের করতে, এটা আশা করছি আপনি পারবেন। পরে অদক্ষিপ্ত হবে কিনা, এখানে সবগুলো মোটামুটি সেম আর কি। হ্যাঁ, তো এর বাইরে মোটামুটি আসলে কোনো প্রশ্ন আসবে না। বাট এই প্রশ্নটা আমার মন একদম পুরো ছুঁয়ে নিয়েছে, ঢাকা বোর্ড 2022 সাল। খুবই চমৎকার প্রশ্ন আসলে, একদম যেমন প্রশ্ন আসলে মানে হওয়া উচিত আর কি, গতানুগতিকের বাইরে চমৎকার একটা প্রশ্ন। আপনি এটা সলভ করে যাবেন, ঢাকা বোর্ড 22 অবশ্যই সলভ করে যাবেন। দেখেন পাত্র একা দ্রবণে সম্পৃক্ত হলে M2N3 এর দ্রাব্যতা গুণফল হিসাব করো আর কি। তো M2N3 দ্রাব্যতা গুণফল আপনি হিসাব করতে পারবেন, কারণ এখানে আপনাকে এই দ্রাব্যতা দেওয়া আছে। আমরা জাস্ট দ্রাব্যতা গুণফলটা বের করবো A2B3। হ্যাঁ, এই যে M2N3, তাহলে দ্রাব্যতা গুণফল হবে হচ্ছে 108 S⁵ সিম্পলি এটা। আচ্ছা, পরে আপনাকে বলছে 2 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত হলে 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে
MQ3 এর পদক্ষেপ পড়বে। মানে কত চমৎকার প্রশ্ন। এইটার দ্রাব্যতা আপনি ধরবেন হচ্ছে এক্স, এটা আপনি ধরে নেবেন হচ্ছে এক্স। এখন এক্স এর মান কত হইলে MQ3 এর দ্রাব্যতা গুণফল এটার সমান হবে। হ্যাঁ, এটার সমান হবে। যদি এটা সমান হয় তাহলে সমান সমান মানে একদম পুরা সম্পৃক্ত। এটার বেশি হইলেই তখন পদক্ষেপ পড়া শুরু করবে। তো এটা আপনার কাছে জানতে চাইছে দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হইলে, মানে এই পাত্র 2 PQ2 এটার ঘনমাত্রা কত হইলে এই দুটাকে মিক্স করলে আপনার MQ3 যেটা আছে এর দ্রাব্যতা গুণফল এত আসবে। এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন, অবশ্যই সলভ করবেন। আচ্ছা, এখানে দেখেন অম্লীয় মূলক শনাক্তকারী পরীক্ষা, এটা লবণ শনাক্তকরণ থেকে দিছে, সমস্যা নাই। পরে বি পাত্রের দ্রবণকে এ পাত্রে মিশালে কোনো পদক্ষেপ পড়বে কিনা, মোটামুটি সেম এগুলো যেগুলো আপনাকে দিছি। প্রশ্ন আপনাকে দেখা নিতেছে, আপনি একটু জাস্ট দেখে নেন। এটা দিছে হচ্ছে মাদ্রাসা বোর্ড 22 থেকে, হ্যাঁ, যে পদক্ষেপ সৃষ্টি হবে কিনা। তারপর আপনাকে এটা দিলাম, এটা দিছে হচ্ছে রাজশাহী বোর্ড 22-এ AB3 এর উপস্থিতিতে MB এর দ্রাব্যতা পরিবর্তিত হয় কিনা, যেটা আপনাকে একটু করাইছি আর কি। আচ্ছা, তারপর 1 ও 2 পাত্র মিশ্রিত করলে কোনো পদক্ষেপ পড়ে কিনা, এটা ঢাকা বোর্ডে আসছে, মানে গত বছর আসছে আপনাদের বোর্ডে, যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট আছে তাদের জন্য আর কি। উদ্দীপকে AB যোগের দ্রাব্যতা বের করো। আশা করতেছি আপনি AB যোগ যেটা আছে AB যোগের KSP দেওয়া আছে কি। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, AB না, এটা AB2 হবে, এটা বলছে AB2, একটু টাইপিং মিস্টেক আছে এর কারণে আর কি, এটা AB2 হবে, হোয়াটএভার, এটা AB2 হবে। আচ্ছা, তো এটার দ্রাব্যতা বের করতে বলছে, পদক্ষেপ পড়বে কিনা আপনি আশা করি পারবেন। আসলে গলা শুকিয়ে গেছে তো অনেকক্ষণ কথা বলতে বলতে। আচ্ছা, আমাদের চ্যাপ্টার এখানে শেষ করতাম, বাট কালকে এমসিকিউতে এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, সেজন্য আয়ন শনাক্তকরণ আসলে না বললেই না, আমাকে এটা বলতেই হইলো। আমি আপনাকে একটু জাস্ট সংক্ষেপে বলে দিই, আপনি এই চারটা একটু মনে রাখেন। হ্যাঁ, আমি একটু জুম আউট করে দিই। আপনার টোটাল ক্যাটায়ন বা হচ্ছে ধাতু, এটা আছে হচ্ছে টোটাল 8টা ধাতু আছে। হ্যাঁ, 8টা ধাতু, বা এদেরকে বলা হয় ক্ষারীয় মূলক। কেন ক্ষারীয় মূলক বলা হয়? এরা মূলত ক্ষার থেকে আসে। যেমন দেখেন কপার হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, পরে জিঙ্ক হাইড্রোক্সাইড, সবগুলো কিন্তু ক্ষার। তো এই যে ধাতুগুলো, এগুলো মূলত ক্ষার থেকে আসছে, কারণ আমরা জানি যে ধাতু আসলে ক্ষার গঠন করে। আর এরপরে যেগুলো, এগুলোকে বলা হয় অম্লীয় মূলক। কেন অম্লীয় মূলক? কারণ মানে ক্লোরিন আর কি, এটা আসছে মূলত HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। SO4 যেটা, এটা তো আপনার বলার অপেক্ষা রাখে না, সালফুরিক অ্যাসিড থেকে আসছে। কার্বনেট যেটা, এটা কার্বনিক অ্যাসিড থেকে H2CO3 থেকে আসছে আর কি। এই জন্য এদেরকে বলা হয় অম্লীয় মূলক। আর যেগুলো ধাতু, এগুলোকে বলা হয় ক্ষারীয় মূলক। পরীক্ষাতে কিন্তু আপনাকে বলতে পারে যে ধাতব মূলক, বলতে পারে ধাতব মূলকের শনাক্তকারী পরীক্ষা লিখো, অথবা বলতে পারে ক্ষারীয় মূলকের শনাক্তকারী পরীক্ষা লিখো। তখন যদি আপনি ক্ষার না চিনেন, তারা কিন্তু বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। তো ধাতু থেকে মূলত সাধারণত ক্ষার গঠন হয়। গ্রুপ 1 যে ধাতু যেগুলো আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ওইভাবে আপনি মনে রাখতে পারবেন যে হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যালুমিনিয়াম আসছে, তার মানে এটা হচ্ছে ক্ষারীয় মূলক। আচ্ছা, তো দেখেন আপনাকে আমি একটা কুইক রিক্যাপ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কালারগুলো ম্যাচিং করে লিখছি, যেন আসলে আপনার একটু মানে চোখে পড়ে আর কি। কপার 2+-এর পরীক্ষা মোটামুটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সবগুলো আছে, ওটা আমি স্কিপ করছি, আপনাকে জাস্ট আমি পটাশিয়াম ফেরোসায়ানাইড দেখাচ্ছি আর কি। কপার 2+ যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিই, এটা লালচে বাদে পদক্ষেপ সৃষ্টি করবে। আর এখান থেকে আগামী দিন একটা এমসিকিউ আসতে পারে, একটু মনোযোগ দেন, ঠিক আছে, একটু মনোযোগ দেন। আচ্ছা, Fe2+ যেটা, এটা মূলত এর সাথে আমরা যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিই, এ করবে কি হালকা নীল বানাবে, এ হচ্ছে হালকা নীল। আর যদি আমরা ফেরিক দিই, মানে Fe3+ দিই, এটা Fe3+ হওয়ার কথা, যদি Fe3+ দিই, আর যোগটা যদি হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড, এ দিবে হচ্ছে গাঢ় নীল, ঠিক আছে। মানে ফেরাস দিবে হালকা নীল, আর ফেরিক দিবে হচ্ছে গাঢ় নীল। আর এই ফেরিকের সাথে যদি আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যুক্ত করি, এটা রক্তের ন্যায় লাল বর্ণকার ধারণ করবে। হ্যাঁ, রক্তের ন্যায় লাল বর্ণ ধারণ করবে। আবার আমরা যদি জিঙ্কে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিই, এটা মূলত সাদা পদক্ষেপ সৃষ্টি করবে। তাহলে এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে আপনি 4টাকে শনাক্ত করতে পারতেছেন। কপার দিলে লালচে বাদামি, ফেরাসে হালকা নীল, ফেরিকে গাঢ় নীল, আর জিঙ্কে হচ্ছে সাদা পদক্ষেপ, ঠিক আছে, গেল। বাকি আছে আরো 4টা। তো অ্যালুমিনিয়ামে যদি আপনি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেন, দেখা যাবে প্রথমে সাদা পদক্ষেপ পড়ছে। এই সাদা পদক্ষেপে যদি আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড দেন, তো দেখা যাবে কি পদক্ষেপটা চলে গেছে। আবার যদি আপনি অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করেন, দেখা যাবে কি এই পদক্ষেপটা আবার আসছে। তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে অ্যালুমিনিয়ামকে শনাক্ত করা যায় আর কি। সোডিয়ামের জন্য ফিক্সড মুখস্থ এটা পটাশিয়াম পাইরোএন্টিমোনেট। আমরা যদি পটাশিয়াম পাইরোএন্টিমোনেট দিই K2H2SB2O7, দেখা যায় কি এটা সোডিয়াম পাইরোএন্টিমোনেট বানায়, যেটা কালার হচ্ছে সাদা। আপনার এই সোডিয়ামের মধ্যে পটাশিয়াম পাইরোএন্টিমোনেট যুক্ত করলে সাদা পদক্ষেপ আসে, তখন আমরা বলবো এটা আসলে সোডিয়াম ছিল। আচ্ছা, অ্যামোনিয়ামে যুক্ত করব হচ্ছে নেসলার দ্রবণ। অ্যামোনিয়া শনাক্ত করার জন্য নেসলার দ্রবণ যুক্ত করব, দেখা যাবে কি বাদামি কালার পদক্ষেপ চলে আসছে। আর নেসলার দ্রবণ হচ্ছে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড।
মানে ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডোমারকিউরেটকে বলা হয় নেসলার দ্রবণ, মানে বিজ্ঞানী নেসলার বা রসায়নবিদ নেসলার সে মূলত এটা আবিষ্কার করছিল আর কি। আচ্ছা, পর হচ্ছে আপনার ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম শনাক্ত করার জন্য আমরা অ্যামোনিয়াম অক্সালেট দিব। তো দেখা যাবে কি 7 পদক্ষেপ দিছে। ক্যালসিয়াম 2+ যদি আমরা অ্যামোনিয়াম অক্সালেট দিই, প্রথম 7 পদক্ষেপ দিছে। এই 7 পদক্ষেপ যদি আপনার এই ইথানোয়িক অ্যাসিডে দ্রবীভূত না হয়, বাট HCl দিলে দ্রবীভূত হয়ে যায়, তখন আমরা বুঝবো এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম 2+ ছিল, যেটা ইথানোয়িক অ্যাসিড দিয়ে দ্রবীভূত হয় না, বাট HCl দ্রবীভূত হয়ে যায়। ওকে, এই 8টা আপনি একটু জাস্ট চোখ বলে যাবেন, আশা করতেছি আপনি MCQ-তে 1 নাম্বার বা 2 নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, অম্লমূলক হচ্ছে আমাদের 3টা, ক্লোরাইড, সালফেট আর হচ্ছে কার্বনেট। হ্যাঁ, তো ক্লোরাইডের শনাক্তকরণ একদম সহজ। আমরা করব কি, এখানে দেখেন আমি লিখে দিছি সিলভার নাইট্রেট অ্যাড করব। কি অ্যাড করব? সিলভার নাইট্রেট। মানে ক্লোরাইডের মধ্যে যদি আমরা সিলভার নাইট্রেট অ্যাড করি, তো দেখা যাবে কি এটা সিলভার ক্লোরাইড বানাবে। আর সিলভার ক্লোরাইডের পদক্ষেপ হয় আমরা জানি, যেটা হচ্ছে আপনার সাদা ওই যে দর্পণের মতো ক্রিয়েট করবে। হ্যাঁ, সাদা দর্পণের মতো ক্রিয়েট করবে। যদি কাঁচ থাকে, কাঁচের মধ্যে সিলভারের মতো একই করতে পারবে। বাট সিলভার ক্লোরাইড যেটা, এটা সাদা আর কি। যদি শুধু সিলভার হইতো তাহলে আপনার দর্পণ ক্রিয়েট করতো, বাট সিলভার ক্লোরাইডের কারণে এটা সাদা পদক্ষেপ ক্রিয়েট করবে। আচ্ছা, তো ক্লোরাইড এভাবে শনাক্ত হয়ে যাবে। বাকি রইল সালফেট আর হচ্ছে কার্বনেট। তো সালফেট আর কার্বনেট আমরা করি কি, বেরিয়াম নাইট্রেট টেস্ট করি। আমরা বেরিয়াম নাইট্রেট যুক্ত করি। তো বেরিয়াম নাইট্রেট যুক্ত করলে সে বেরিয়াম সালফেট বানাইতে পারে অথবা বেরিয়াম কার্বনেট বানাইতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে এই দুইটারই হচ্ছে আপনার সাদা পদক্ষেপ, দুইটা হচ্ছে সাদা পদক্ষেপ দেয়। এখন আমরা টেস্ট মানে নিশ্চিতভাবে বলতে পারবো না কোনটা সালফেট কোনটা আসলে কার্বনেট। তো বোঝার জন্য আমরা করি কি, পরবর্তীতে এদের মধ্যে HCl যোগ করি। তো HCl যোগ করলে দেখা যাবে কি, যদি সাদা বুদবুদ উঠে তাহলে বুঝবো এটা হচ্ছে কার্বনেট। কেন এরকমটা? এই যে বেরিয়াম কার্বনেট যদি আমরা HCl দিই, মানে কার্বনেট থেকে তো মূলত কার্বন ডাইঅক্সাইড আসবে, ঠিক আছে? সালফেট থেকে তো আর কার্বন ডাইঅক্সাইড আসার কোনো চান্সেস নাই। তো বেরিয়াম কার্বনেট থেকে মূলত কার্বন ডাইঅক্সাইডটা আসে, এটাই মূলত আমাদের বুদবুদ ক্রিয়েট করে আর কি, ঠিক আছে? আচ্ছা, অনেক লং ভিডিও হয়ে গেছে, অনেক কথা বলে ফেলছি। তো এখান থেকে প্রশ্ন কেমন হয় একটু দেখেন। এই যে প্রশ্ন হচ্ছে যে এটা গ নম্বরটা, M2+ আয়নের শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ লিখাও। এম কোনটা? এম কি হওয়া উচিত? M2+ যদি ভুল না করি এটা হচ্ছে কি হবে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা এখানে আসলে প্রশ্ন মার্কের ঝামেলা আছে। হ্যাঁ, আপনাকে এম এর যে ভর যেটা এটা দেওয়া থাকবে, নয়তো আসলে বুঝতে পারবো না এটা আসলে কি যৌগ। এটা আপনার খুব সম্ভবত অ্যালুমিনিয়াম সালফেট তো হবে না। যোজনী দুই দুই যোজনী কার, এটা আপনার ক্যালসিয়াম হইতে পারে। হ্যাঁ, এমন হইতে পারে যে ক্যালসিয়াম সালফেট, কারণ যোজনী দুই তো ক্যালসিয়াম সালফেট হইতে পারে, বা ম্যাগনেসিয়াম তো আমরা পড়ি নেই, অ্যালুমিনিয়াম পড়ি নেই, বা ফেরাস সালফেট হইতে পারে, FeSO4, যে কোনো একটা হবে আর কি। এখানে কোনো ক্লু দেওয়া উচিত ছিল বাট দেওয়া নাই, বাট এগুলো যে কোনো একটা হবে আর কি। হ্যাঁ, মানে আপনাকে বুঝতে চাচ্ছি এরকম প্রশ্ন পরীক্ষাতে আসছে, মানে আপনাকে একটু জাস্ট দেখে যাওয়া উচিত। ঢাকা বোর্ডে সাধারণত আসে না, বাট অন্যান্য বোর্ডে যারা আছেন চেষ্টা করেন একটু দেখে যাওয়ার জন্য। আচ্ছা, এখানে দেখেন বি পাত্রের অম্লীয় মূলক। এখন অম্লীয় মূলক কোনগুলা? অম্লীয় মূলক মানে হচ্ছে অ্যানায়ন। হ্যাঁ, বি পাত্রে কি কি আছে? সোডিয়াম সালফেট, মানে আপনাকে এই যে SO4 যেটা, এই সালফেটের শনাক্তকারী প্রক্রিয়া এখানে দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তারপর যেটা উদ্দীপকের অম্লীয় মূলক, অম্লীয় মূলক কোনটা? অম্লীয় মূলক হচ্ছে ক্লোরাইড। ভুলে কিন্তু আপনি যদি সিলভারটা শনাক্ত করে দেন, ইউ উইল গেট এ 0, বিগ 0। তো ক্লোরাইড শনাক্ত করা একদম ইজি। কি করব? সিলভার নাইট্রেট অ্যাড করে দিব। এখন যদি সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পরে, তার মানে এটা হচ্ছে ক্লোরাইড আর কি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ধাতবায়ন। এখানে ধাতবায়ন কোনটা আছে? এখানে কপার আছে। তো কপারে কি করব? কপারে আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড যুক্ত করব। যদি লালচে বাদে পদক্ষেপ হয় তাহলে আসলে হচ্ছে এটা কপার আর কি। হ্যাঁ, এবার শনাক্ত হয়ে যাবে। আচ্ছা, তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো হোপফুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে। আমরা অনেকগুলো প্রশ্ন দেখাইছি, এখান থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবে। যদি কপার ভালো থাকে 3টাও আসতে পারে। কেমন কেমন প্রশ্ন হতে পারে চেষ্টা করছেন সবগুলো দেখানোর জন্য। যদি আপনার উপকারে হয় অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।